হ্যাঁ, থ্যাংক ইউ। জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সেমিনারে, ফ্রি সেমিনারে। কর্পোরেট একাডেমিকে ধন্যবাদ। তারা আজকের এই সময়ে আমাদের যে আসন্ন যে এক্সাম আসছে, আইটিপি এক্সাম কিংবা ট্যাক্স লয়ার এক্সাম, আমরা 2017 সালের পরে 2024 সালে আরেকটি সুযোগ পাচ্ছি। এই সেশনে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমি আমার পরিচয় যিনি বলেছেন, তোফায়েল আহমেদ। আমি জাতীয় রাজস্ব বোর্ডে কাজ করছি দ্বিতীয় সচিব হিসেবে। আপনাদের সাথে আজকের সেশনে থাকবো। আশা করি যে প্রায় ঘন্টাখানিক সময় আপনাদের সাথে অতিবাহিত করব। আমি একটু ওভারঅল কথাগুলো বলে নেব, দেন কারো যদি কোনো কোশ্চেন অ্যান্সারের বিষয়টা থাকে আমি সেই সময় অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। অনেকে হ্যান্ড রেজ করছেন, আরিফ ভাই তিনিও বললেন যে হ্যান্ড রেজ যারা করছেন তারা একটু ওয়েট করলে ভালো। আমি খুব স্লাইডগুলো খুব বেশি সংখ্যায় না, সামান্য কিছু স্লাইড দিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে এনবিআর এর ইস্যুটা কি, এনবিআর কি চায়, এবং এই যে এক্সামের প্রিপারেশনটা কেমন হওয়া উচিত, এক্সামের কিছু অংশগুলো আপনার সাথে শেয়ার করব। আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে। আমরা প্রথমে একটু জেনে নেই আমাদের যে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর, এটা 1972 সালে প্রতিষ্ঠা হয় প্রেসিডেন্সিয়াল অর্ডার 76 এর। এইটুকু জেনে নেওয়া ভালো যে আমাদের বাজেট যেটা, আমরা যেহেতু বাজেটের পারপাসেই কাজ করি, বাজেট লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কাজ করি, 1972-73 অর্থ বছর, যেটা আমাদের স্বাধীনতার প্রথম বছর ছিল, যে অর্থ বছরটা, সেই সময়ে আমাদের বাজেট কত ছিল আমরা ইতিমধ্যে অনেকেই জেনেছি। আমরা তারপরে দেখছি স্লাইডে যে 786 কোটি টাকা, অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 786 কোটি টাকা দিয়ে আমাদের প্রথম যাত্রা শুরু। আমরা এখন কোন অবস্থায় আছি? আমাদের বর্তমান অবস্থান হচ্ছে 24-25 অর্থ বছরে এসে প্রায় 7,97,000 কোটি টাকা। এখানে একটা জিনিস বলে নেই, আমাদের পারিবারিক বাজেট এবং জাতীয় বাজেটের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। পারিবারিক বাজেটে আমরা একটা কথা জানি যে আয় বুঝে ব্যয় করো, এই কনসেপ্ট, কিন্তু জাতীয় বাজেটে এর কনসেপ্টটা ভিন্ন। জাতীয় বাজেটে বলা হয় ব্যয় বুঝে আয়। আমি যে স্লাইডটা দিয়েছি এখানে আপনারা দেখছেন যে এখানে 7,97,000 কোটি টাকা কোথায় খরচ হবে সেটি আগে নির্ধারণ করা হয়, যে এই খরচের খাতগুলোর সমষ্টি কত। সমষ্টি দেখা যাচ্ছে 7,97,000 কোটি টাকা। রাষ্ট্রের যিনি যারা দায়িত্বে থাকেন তারা তখন চিন্তা করেন যে এই টাকা কিভাবে আয় করতে। তো আমরা এখানে দেখছি অনেকগুলোই হেড: শিক্ষা প্রযুক্তি খাত, আমার ঋণের সুদ প্রদান, স্থানীয় সরকার উন্নয়ন, জ্বালানি, স্বাস্থ্য, কৃষি, প্রতিরক্ষা, জনপ্রশাসন যেখানে সবচেয়ে বেশি যাচ্ছে, সামাজিক নিরাপত্তা, জনশৃঙ্খলা, গৃহায়ন, বিনোদন, সংস্কৃতি, ধর্ম, শিল্প, অর্থনৈতিক সার্ভিস এবং বিবিধ ব্যয়, সব মিলে প্রায় 7,97,000 কোটি টাকার একটা বাজেট। এই টাকা আয় কিভাবে করবে, আয় করবে সেটি গাইডলাইন দিয়ে দেওয়া হয়। পার্লামেন্ট থেকেই বলা হয় যে এভাবে আয় করতে হবে। আমরা এখানে দেখছি যে প্রায় এখানে 7,97,000 কোটি টাকা কারা আয় করছেন সেখানে। জাতীয় রাজস্ব বোর্ডকে বড় একটা দায়িত্ব দেওয়া হচ্ছে, অনেক বিশাল একটা দায়িত্ব, যেখানে দেওয়া হচ্ছে প্রায় 60%ই জাতীয় রাজস্ব বোর্ডকে আয় করে দিতে হবে। এবং এখানে দেখা যাচ্ছে প্রায় 4,80,000 কোটি টাকা আদায় করে দিতে হবে জাতীয় রাজস্ব বোর্ডকে। এবং 4,80,000 কোটি টাকা আবার কোন কোন উইং থেকে হবে সেটিকেও বলে দেওয়া আছে। আমরা এখানে দেখি যে মূল্য সংযোজন কর কিংবা ভিএটি থেকে প্রায় 60 আমাদের আসছে প্রায় 38.1%। এটা হচ্ছে টার্গেট বা লক্ষ্যমাত্রা। আমদানি শুল্কতে বলা হচ্ছে 10.3%, এবং আয়কর থেকে বলা হলো 36.6%। এতগুলো টাকা আদায় করে দিতে হবে, তাহলে আমাদের প্রত্যেকটা উইং এরও কিছু দায়িত্ব তৈরি হয় যে এই টাকা কিভাবে আদায় করা যায়। রাষ্ট্র যেমন একটা প্ল্যান দিয়ে দিল যে এই টাকা আদায় করে দিতে হবে, তখন জাতীয় রাজস্ব বোর্ডের যে টার্গেট, সেই টার্গেট ফিল আপের জন্য রাজস্ব বোর্ড চিন্তা করে কিভাবে এই টাকা জনগণের কাছ থেকে আইনসঙ্গতভাবে সংগ্রহ করা যায়। যেহেতু আমরা আজকে কথা বলবো আইটিপি এক্সাম কিংবা কর আইনজীবী পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা নিয়ে, তাহলে আমরা মূলত কথা বলবো আজকে যে আয় করের ইস্যুটাতে আপনাদের গুরুত্ব কতটা বেশি। যারা আইটিপি হতে চান কিংবা ট্যাক্স লয়ার বা কর আইনজীবী হতে চান,
তাদের প্রফেশনটা কত বর্ণিল, কত সুবর্ণ সুযোগ আপনাদের কাছে আছে, রাষ্ট্র আপনাদের কাছ থেকে কতটা পেতে পারে, এই একটা প্রত্যাশা জাতীয় রাজস্ব বোর্ড আপনাদের উপরে করে। এবং বাস্তবিক অর্থে যদি আপনাদের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী পরিপালন করেন আপনারা, তাহলে যারা নিবন্ধিত হবেন, তাহলে এখান থেকে জাতি কতটুকু উপকৃত হতে পারে আমরা পরবর্তী কিছু অংশে কথা বলব। পরের অংশে দেখি আমরা যে 1972-73 যে অর্থ বছর আমরা বললাম, সেখানে আমাদের আয়করের অবস্থান কেমন ছিল। যেহেতু ভিএটি মূল্য সংযোজন কর রাজ্যের রাজস্ব বোর্ডে চালু হয় 91-এর পরে, তার মানে আমাদের 1972-73 সালে ভিএটির অস্তিত্ব ছিল না। তখন কি ছিল? জাস্ট ইনকাম ট্যাক্স, সাথে ছিল কাস্টমস এক্সাইজ। সেখানে দেখা যাচ্ছে প্রায় 90% আসছে কাস্টম এক্সাইজ থেকে, এবং 10% অনলি টার্গেট ছিল ইনকাম ট্যাক্সের। কিন্তু আজকে 2024-এ এসে সেখানের অবস্থান কেমন? এখানে দেখছি যে 10%-এর কনভার্ট হতে হতে আমাদের এখন আয়করের যে জায়গাটা, সেটা হচ্ছে 36.59 বা 36.6%। এই যে বিশাল একটা অংশ জাম্প, এটিকে আমরা ডিরেক্ট ট্যাক্স বলছি বা প্রত্যক্ষ কর বলছি, এবং সরাসরি জনগণের কাছ থেকে আদায়। ভিএটি যেমন সরাসরি আদায় নয়, কাস্টমস এক্সাইজ এটিও যেমন সরাসরি আদায় নয়, কিন্তু ইনকাম ট্যাক্স প্রত্যক্ষ কর হিসেবে এটির গুরুত্ব যেমন দিন দিন বাড়ছে, এবং এটা বাড়তে থাকবেই। রাষ্ট্র যখন উন্নত পর্যায়ে যাবে, তখন জনগণের সামর্থ্য হবে ট্যাক্স দেয়া, সরাসরি ট্যাক্স দেওয়া, প্রত্যক্ষ কর দেয়া। এবং প্রত্যক্ষ কর যখন দেবেন, তখন এই রেশিওটা দিনে দিনে বাড়তেই থাকবে। আমরা দেখি যেখানে 1972-73 ফিনান্সিয়াল ইয়ারে আমাদের কাস্টমসের টার্গেট ছিল 90%, সেটি এখন দাঁড়িয়েছে 10.31% এবং 13.39%। তার মানে প্রায় 23 থেকে 24% এসে গেছে। এবং সেখানে আয়করের জায়গা ছিল সেখানে 10% থেকে প্রায় 36% বেশি আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। এটি দ্বারা মেন করে যে যারা আজকে ইনকাম ট্যাক্স প্রফেশনাল হিসেবে কাজ করতে আগ্রহ বোধ করেন, আপনাদের গুরুত্ব কেমন বাড়ছে, এই ডিপার্টমেন্টের গুরুত্ব কেমন বাড়ছে। আমরা একটু রেশিওতে যাই। ইনকাম ট্যাক্সে যারা কাজ করেছেন অথবা যাদের স্বল্প অভিজ্ঞতা আছে, তারা জানেন ট্যাক্স দিতে গেলে একজন ব্যক্তিকে প্রথম যে কাজটা করতে হয়, তাকে রেজিস্ট্রেশন নিতে হয়। এবং এই রেজিস্ট্রেশন প্রসেসকে আমরা বলছি টিআইএন রেজিস্ট্রেশন, ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এটিকে আমরা উদাহরণ দিতে পারি এরকম করে, যে কোনো একজন স্টুডেন্ট তিনি যদি এসএসসি এক্সামে পার্টিসিপেট করতে চান, তাহলে তাকে প্রথমেই ক্লাস 9-এ ওঠার পর যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে তাকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয়। তারপরে 9 এবং 10 শেষ করার পর তাকে সুযোগ দেওয়া হয় এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করার জন্য। তেমনি যখন কোনো ব্যক্তি প্রত্যক্ষ করে অংশগ্রহণ করতে চান বা তার জন্য বাধ্য করা হয়, রাষ্ট্রীয় আইন তাকে বলে আপনাকে ট্যাক্স দিতে হবে, প্রত্যক্ষ কর দিতে হবে, তার প্রথম কাজ হচ্ছে টিআইএন নেওয়া। এবং এটির মাধ্যমে আমরা বুঝি যে একটি দেশে, আমাদের দেশে বর্তমান প্রত্যক্ষ করে অংশগ্রহণকারী জনগণ কতজন আছে। আমরা একটা রেশিও দেখছি এখানে। যেহেতু আমাদের টিআইএন সিস্টেম বা ইটিআইএন সিস্টেম ইলেকট্রনিক্যালি হওয়ার সময়কাল ছিল 2012 সালে, তো আমরা 12 সালের পরে 13 সালে আমরা একটা রেশিও দেখি, সে সময় কতজন ট্যাক্স পেয়ার ছিল বা নিবন্ধিত করদাতা কতজন ছিলেন। সম্মানিত এইসব করদাতার সংখ্যা ছিলেন তখন প্রায় 11 লক্ষের কিছু বেশি। আমরা পরপর দেখিয়ে আসছি যে 14 সালে প্রায় 12 লক্ষ প্লাস, 15 সালে 16 লক্ষ প্লাস, 17 সালে 19 লক্ষ প্লাস, 16 সালে 19 লক্ষ প্লাস, 17 সালে 29, এভাবে হতে হতে আজকের দিন পর্যন্ত আমি যদি বলি 24 সালের আজকের 21 সেপ্টেম্বর, আমি আজকের দুপুরের পর্যন্ত ডাটা আমি পেয়েছি, সেটা হচ্ছে 1,06,68,280 জন। এটি হচ্ছে বাংলাদেশে প্রত্যক্ষ করে অংশগ্রহণ করার একটি সংখ্যা। যেখানে আমরা একটা ডিভাইডেশন করে যদি দেই, দেখা যাচ্ছে এখানে প্রায় ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার বা ব্যক্তি করদাতা, তার সংখ্যাটি প্রায় এখানে 1 কোটির বেশি। কোম্পানি আছে সব মিলে প্রায়
দুই লাখের মতো। আর ফার্ম থেকে কিছু আছে, এনি আদার পার্সন বা অন্যান্য কিছু ব্যক্তি আছে, সব মিলে আমাদের প্রায় 1,৬৮,৬৮,২৮০ জন করদাতা নিবন্ধিত। প্রশ্ন হচ্ছে যে এই যে নিবন্ধিত করদাতা, তারা প্রত্যেকেই রিটার্ন কিংবা প্রত্যক্ষ কর দেন কি না, এটি একটি বিগ কোশ্চেন। এবং এই জায়গাটিতেই মূলত এনবিআর ক্রমাগতভাবে কাজ করে আসছে। এবং আজকে যে পরীক্ষার সার্কুলার হচ্ছে আপনাদেরকে রিসিভ করার জন্য বা পরীক্ষায় অংশগ্রহণ করে কিছু নিবন্ধন দেওয়ার জন্য, এটির গুরুত্ব এখানে একটা বড় অংশ। যে 1,06,00,000 প্রত্যক্ষ করে অংশগ্রহণকারী ব্যক্তি যারা রেজিস্ট্রেশন করেছেন, তাদের মধ্যে আসলে কতজন রিটার্ন সাবমিট করেন বা প্রত্যক্ষ কর প্রদান করেন, কিংবা কতজন প্রদান করার সক্ষমতা রাখেন, কিংবা কতজন প্রদান করতে যেয়ে সঠিকভাবে তিনি কর প্রদান করতে পারেন, এই জায়গাটিতে নিরসনের জন্য বা এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনাদেরকে জাতীয় রাজস্ব বোর্ড চায় যে কিছু নিবন্ধিত আইনজীবী তৈরি হোক। আমরা যদি দেখি যে রিটার্ন প্রদানের সংখ্যাটা কেমন, আমরা দেখলাম 1,06,00,000 প্রত্যক্ষ করে অংশগ্রহণকারী নিবন্ধিত ব্যক্তি, তারা রিটার্ন কতজন দিচ্ছে। জাস্ট লাস্ট 3 or 4 ইয়ার্সে যদি আমরা ইকুয়েশনটা দেখি, দেখা যাচ্ছে এখানে 2020 সালে আমাদের রিটার্ন দাখিলের সংখ্যা ছিল 21 লাখের কিছু বেশি। 21 সালে আসলো প্রায় 24 লাখের মতো, 22 সালে আসলো প্রায় 25 লাখ প্লাস, 23 সালে 36 লাখ প্লাস। যেহেতু 24-25-এর রিটার্ন এখনো চলমান, আমরা এটিকে এখনো গণনা করছি না। তাহলে 2023-এ এসে দেখা যায় যে যেখানে রিটার্ন ট্যাক্স পেয়ার ছিল নিয়ার অ্যাবাউট 1 crore, সেখানে আমাদের রিটার্নের সংখ্যা 36 লাখ। এই যে রেশিওটা জাতীয় রাজস্ব বোর্ড চায়, এই রেশিওটা ক্রমাগতভাবে বৃদ্ধি পায়। এবং বৃদ্ধি পেলেই তখন দুটো অংশ হবে, কেউ ট্যাক্স দিলে রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ হবে, কিন্তু ট্যাক্স যদি নাও দেন, তিনি তার আয় ব্যয় হিসাবটি জাতীয় রাজস্ব বা সরকারকে তিনি জানালেন যে আমার এত টাকা আয় হয়েছে। এটি সরকার তার রাষ্ট্র পরিচালনার জন্য একটি বড় ডাটা নিয়মিতভাবে পায়। কিন্তু আমরা বাস্তবিক অর্থে দেখা যাচ্ছে যে রিটার্ন প্রদানের সংখ্যা খুব বেশি পরিমাণে, আমরা 50%-এ যেতে পারি। এই জায়গাটিতে কাজ করার বড় একটা সুযোগ আছে। এবং রিটার্ন দাখিলের সংখ্যা যত বৃদ্ধি পাবে, জনগণের ভিতরে তত বেশি স্বচ্ছতা আসবে, আর্থিক স্বচ্ছতা, এবং রাষ্ট্রীয় কোষাগারে তত বেশি সমৃদ্ধ। আমরা একটু দেখি এনবিআর এর ট্যাক্স স্ট্র্যাটেজি প্ল্যানটা কি, বা ট্যাক্স নেট এক্সপানশন স্ট্র্যাটেজিটা কি। এনবিআর ক্রমাগতভাবেই চাচ্ছে ডিজিটাল ট্রান্সফরমেশন। আমরা যেহেতু ক্রমাগতভাবেই প্রযুক্তি নির্ভর হই কাজের জন্য কিংবা আমাদের আর্থিক ব্যবস্থাপনার জন্য, ঠিক একই সাথে রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় রাজস্ব বোর্ডের প্রয়োজন এই ডিজিটাল ট্রান্সফরমেশন। যদি আমাদের অনলাইন প্ল্যাটফর্মের কোনো ইকুয়েশন আমার জানা না থাকে, রাজস্ব বোর্ড সে আয় ক্যালকুলেশন করতে সক্ষম হবে না। এই জায়গা থেকে জাতীয় রাজস্ব বোর্ড ক্রমাগতভাবে কাজ করছে। আমাদের অনেকগুলো সিস্টেম এখন আছে, যার মাধ্যমে করদাতা নিবন্ধনটা বাসায় বসে দিতে পারেন, রিটার্ন বাসায় বসে সাবমিট করতে পারেন, উৎসে করের জায়গাটা তার ইটিডিএস ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে তিনি সাবমিট করতে পারেন, রিটার্ন সাবমিট করতে পারেন, এবং তিনি তার উৎসে করটিও কর্তন করতে পারেন। অফিস ম্যানেজমেন্টের ইস্যু আছে, বেশ অনেকগুলো পার্টে আমাদের কাজ করার সুযোগ আছে। সেকেন্ড হচ্ছে রিফরমেশন অফ ট্যাক্স পলিসি। নিয়মিতভাবেই আয়কর আইনে কিছু পরিবর্তন আনা হয়, জনকল্যাণমুখিতা চিন্তা করে, মানুষের মধ্যে যেন কোনো বৈষম্য তৈরি না হয়, ইকুইটি এবং ইকুয়ালিটি, সমতার জায়গা থেকে বের হয়ে সাম্যতা যেন নিশ্চিত হয়, সাম্যতার ন্যায় বিচার যেন প্রতিষ্ঠা হয়। নিয়মিতভাবেই এই আইনগুলো পরিবর্তন হয়। আপনারা অনেকেই জানেন 2023 সালে বাংলা ভাষায় আমাদের আয়কর আইন প্রণীত হয়, এবং প্রত্যেকটা অর্থ বছর শেষেই বাজেটের মধ্যে আমাদের অর্থ বিল আকারে কিছু প্রস্তাবনা দেয়া, যেগুলো সেকেলে মনে হয় কিংবা মনে হয় যে না আরে আপডেট প্রয়োজন, সেগুলোকে পরিবর্তন করে নতুন করে
জনকল্যাণমুখিতা চিন্তা করে কিংবা সাম্যতার বিচারে যেন ন্যায় বিচার প্রাপ্ত হন, এই জায়গা থেকে রিফর্ম করা হয়। এবং এটি করতে যে দেখা যাচ্ছে যে আমাদের অনেকগুলো এন্টিটির সাথে এপিআই করতে হয়। আমরা এপিআই বলতে বোঝাচ্ছি এখানে যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, যে একটি প্রতিষ্ঠানের ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে যে তথ্যটা, তার তথ্যটাও যেন জাতীয় রাজস্ব বোর্ড পায়, এটি রাষ্ট্রীয়ভাবে করা হয়। এবং ফাইনালি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ক্যাপাসিটি, এটিকে বৃদ্ধি করা। এবং এই অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি বৃদ্ধি করতে যে এটার একটা অংশ হিসেবে দেখা যায় যে কর আইনজীবীদের যে অপ্রতুলতা কিংবা কর আইনজীবীদের যে দীর্ঘদিনের একটা গ্যাপ বা শূন্যতা 2017-র পরে আর নেওয়া হয় নাই, এটিকে যেন পূরণ করা সম্ভব হয়। এবং আমাদের নতুন যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয় এসেছেন, তিনি আসার পরই এই জায়গাটিতেও তিনি উদ্যোগ নিয়েছেন, এবং যার ফলেই আমরা দ্রুত একটি সার্কুলার পেয়েছি এবং আশা করছি যে খুব দ্রুতই আমরা পরীক্ষা গ্রহণ করতে সক্ষম হব। আমরা পরবর্তী যাই, দেখি আসলে রিটার্ন যে আমরা বললাম রিফরমেশন অফ ট্যাক্স পলিসির জায়গায় রিটার্ন কেউ কি ইচ্ছে করে সাবমিট করবেন? হ্যাঁ, একজন নাগরিককে উচিত তার যদি করযোগ্য আয় হয় তাহলে তার টিআইএন গ্রহণ করা এবং রিটার্ন সাবমিট করা। টিআইএন তিনি গ্রহণ করলেন কোনো কাজে, কিন্তু রিটার্ন দাখিল করছেন, এটি একজন সচেতন নাগরিকের বক্তব্য হবার কথা নয়। যিনি সাবমিট করেন তিনি তো সচেতন ভাবে করলেনই, কিন্তু রাজস্ব বোর্ড যখন বলা হচ্ছে যে রিফর্ম অফ পলিসি নিয়মিতভাবেই চেঞ্জ হচ্ছে, তখন বলা হলো যে কোনো সেবা গ্রহণ করতে গেলে আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে, এবং সে রিটার্ন সাবমিশনে পিএসআর বলছি আমরা, প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন, এটি কনসার্ন সার্কেলকে অবহিত করতে হবে। আমি অনেকগুলো তালিকা দিয়েছি এখানে, আমাদের প্রায় 51টি তালিকা আছে, আমরা দুটো স্লাইডে দিয়েছি। আমরা আমরা রেগুলার পড়ার দরকার নাই, আমি জাস্ট একটু মেনশন করে রাখি যে প্রায় 51টি সার্ভিস যদি আমরা নিতে হয় তাহলে টিআইএন থাকা বাধ্যতামূলক, এমনকি রিটার্ন দাখিল করে রিটার্ন দাখিলের প্রত্যয়ন কিংবা প্রমাণপত্র দাখিল করা বাধ্যতামূলক। প্রথমে যখন আমি বললাম যে সচেতন নাগরিক হিসেবে একজন ব্যক্তির কাজ হচ্ছে তিনি তার করযোগ্য আয় সীমা অতিক্রম করলেই টিআইএন গ্রহণ করবেন এবং রিটার্ন দাখিল করবেন। যদি কেউ না করেন তাকে অনেক ক্ষেত্রেই বাধ্য করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে যাকে রিটার্ন দাখিল করতে বলা হচ্ছে তিনি হয়তো সচেতন, কিন্তু তিনি হয়তো কর আইন নিয়ে পড়াশোনা বেশি করেন বা কর আইন নিয়ে পড়াশোনা করার সুযোগ হয় না, কিন্তু তিনি রিটার্ন দাখিল করতে চান। তাহলে তার দুটো বিষয়, হয় তাকে কর আইন শিখতে হবে বা জানতে হবে রিটার্ন প্রক্রিয়া, অথবা অন্য কারো সহায়তা নিতে হবে। আমরা যারা ফিল্ড অফিসগুলোতে কাজ করে আসছি সার্কেল অফিসার হিসেবে, সেই মুহূর্তে দেখেছি অনেক করদাতা তারা খুব সচেতন, তারা চান যথাযথ কর প্রদান করতে, তারা চান নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন সাবমিট করতে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে সুযোগ তিনি তৈরি করতে পারেন নাই, অথবা তাকে যিনি হেল্প করেছেন বা সহায়তা করেছেন আইনগত ভাবে, তিনি তাকে পর্যাপ্তভাবে আইনগত সেবা দিতে পারেন। এই জায়গাটিতে আমাদের বেশ কাজ করার সুযোগ আছে, এবং যে এই যে পরীক্ষা, এই পরীক্ষার মাধ্যমে যারা আপনারা অংশগ্রহণ করবেন এবং যারা নিবন্ধিত হবেন তাদের কাজ করার বেশ বড় একটা সুযোগ আছে। আপনি যারা আপনারা এখানে নিবন্ধিত হবেন তারা শুধু এটাই নয় যে আপনি একটা সার্টিফিকেট অর্জন করলেন, আপনারা যারা নিবন্ধিত হবেন তাদের বড় একটা দায়িত্ব তৈরি হবে যে একজন ব্যক্তিকে তার কর রিটার্নটি যথাসময়ে তৈরি করে দেয়া এবং রাষ্ট্রীয় যতটুকু তার উপরে কর আরোপ করেছেন সে আরোপযোগ্য অর্থটি রাষ্ট্রীয় কোষাগারে পরিশোধ করা। এটি আপনাদের একটি বাই ডিফল্ট রেসপন্সিবিলিটি তৈরি হবে। আমরা কাজ করতে গিয়ে আরো একটা অংশ দেখেছি যে বেশ অনেকদিন ধরেই কর আইনজীবী পরীক্ষা না হওয়াতে একটা বড় শূন্যতা তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট যারা এখন বিবিএ এমবিএ কমপ্লিট করছেন কিংবা আইনে পড়াশোনা করেছেন কিংবা আমাদের যেগুলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে শিক্ষাগত পর্যাপ্ত যোগ্যতা থাকা সত্ত্বেও নিবন্ধিত হতে পারছেন না, এবং আমাদের যে শুনানিতে অংশগ্রহণ করতে পারছেন না অনুমোদিত প্রতিনিধি হিসেবে, কিংবা প্রফেশনাল হিসেবে আপনি এটাকে গ্রহণ করতে পারছেন। তাদের জন্যই মূলত এই পরীক্ষা। আমরা এখন দেখি যে নতুন যারা এখানে
নিবন্ধিত হবেন তাদের পরিচয়টা আসলে কি হবে? তাদেরকে আমরা মূলত বলবো কর আইনজীবী, আইনি ভাষায়। তাদের বড় কাজ কি? বড় কাজ হলো যে কোনো ব্যক্তি আইনজীবী হন কিংবা না হন, কোনো করদাতাকে তিনি সহায়তা করতে পারেন, কিন্তু রেজিস্টার্ড কিংবা সার্টিফাইড তিনি হবেন যিনি এই অংশগুলোতে, এই যে এখানে ধারা উপধারা 2, এখানে আমাদের বলা হচ্ছে 327 উপধারা 2 এবং 3-এ উল্লেখিত যে ব্যক্তিগণ আছেন তার মধ্যে থেকে কোনো একজন হবেন, তিনি হবেন সার্টিফাইড। এখানে কি বলা হলো? যে কোনো করদাতা যিনি এই আইনের অধীন কোনো কার্যধারার সহিত সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ বা আপিল ট্রাইব্যুনালে উপস্থিত হইবার উপযুক্ত বা প্রয়োজন, সেই ক্ষেত্রে ধারা 221-এর অধীন ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়া ব্যতীত অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে হাজির হইতে পারিবে। এই ধারার উদ্দেশ্য পূরণ কল্পে অনুমোদিত প্রতিনিধি অর্থ এইরূপ কোনো ব্যক্তি যিনি করদাতার পক্ষে উপস্থিত হইবার জন্য লিখিতভাবে অনুমোদিত এবং যিনি করদাতার পিতা, মাতা, স্বামী বা স্ত্রী, পুত্র, কন্যা, ভাই বা বোন, তারা করদাতার অনুমোদিত প্রতিনিধি হিসেবে উপস্থিত হতে পারবেন। করদাতার কোনো পূর্ণকালীন নিয়মিত কর্মচারী তিনি উপস্থিত হতে পারবেন এবং একজন কর আইনজীবী তিনি উপস্থিত হতে পারবেন। ধারা আমরা উপধারা 3-এ বলা হচ্ছে যে এই ধারার উদ্দেশ্য পূরণ কল্পে কর আইনজীবী কাদেরকে বলা হবে। আমি যেহেতু আজকের সেমিনারটা এই পার্টেই, যার কারণে আমি একটু পড়ে শোনাই। যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নিবন্ধিত কোনো ব্যক্তি তিনি কর আইনজীবী হিসেবে কাজ করার যোগ্যতা অর্জন করেছেন বা করবেন। অনুশীলনকারী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তিনি কর আইনজীবী হতে পারবেন। অনুশীলনকারী কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট তিনি কর আইনজীবী হতে পারবেন। অনুশীলনকারী চার্টার্ড সেক্রেটারিজ অফ বাংলাদেশ তিনি কর আইনজীবী হিসেবে কাজ করতে পারবেন। উপকর বা ডেপুটি কমিশনার বা উপকর কমিশনারের নিম্নে নহে এরূপ পদে কমপক্ষে 5 বছরের জন্য আয়কর কর্তৃপক্ষ হিসেবে কাজ করেছেন তিনি কর আইনজীবী হিসেবে কাজ করতে পারবেন। এবং সর্বশেষ বলা হচ্ছে যেটি এবং আপনাদের সাথে সম্পৃক্ত বোর্ড কর্তৃক কর আইনজীবী হিসেবে সনদপ্রাপ্ত কোনো ব্যক্তি, এই 4 নাম্বার পার্টের জন্যই মূলত এই পরীক্ষাটি আয়োজন করা হচ্ছে। প্রত্যেক কর আইনজীবীকে বোর্ডের সহিত নিবন্ধিত কোনো কর আইনজীবী সমিতির সদস্য হতে হবে। এটি আরেকটি বলে নেই যে কেউ সার্টিফিকেট পেলেন পরীক্ষা দিয়ে, রিটেন এবং ভাইভা এক্সাম দেওয়ার পর, সাথে সাথে তিনি এসে কোনো কোর্টে হাজিরা দিতে পারবেন। কোর্ট বলতে আমি বোঝাচ্ছি ডেপুটি কমিশনারের কোনো কার্যালয়। কোর্ট শব্দটা আমরা মাঝে মাঝে এই অর্থে ইউজ করি যে আমরা বলা হয় জাতীয় রাজস্ব বোর্ডের কোনো উপকার কমিশনের কার্যালয়কে কুয়াশে জুডিশিয়ারি বা আধা বিচারিক। এখানেও একজন অফিসার তিনি কাজ করেন রাষ্ট্রের পক্ষে, একজন আইনজীবী তিনি কাজ করেন করদাতার পক্ষে। এখানে একটা ডুয়াল রোল আছে, যেখানে করদাতা তিনি আসেন, তিনি তার প্রতিনিধি নিয়ে আসতে পারেন সাধারণ কোর্টের মতো করে, এবং ডেপুটি কমিশনার যিনি থাকেন তিনি তার কথা শোনেন এবং তার কথা শুনে আইনগতভাবে যে ট্যাক্স আরোপ হবার কথা তিনি তার উপরে কর আরোপ করেন। যখন জাতীয় রাজস্ব বোর্ড আপনাকে সার্টিফিকেট দেবে কর আইনজীবী হিসেবে, তখন জাতীয় রাজস্ব বোর্ডের কিছু দায়িত্ব তৈরি হবে। কি হবে? বলা হচ্ছে বোর্ড কর আইনজীবী সমিতির নিবন্ধন প্রদান করবে। আগের স্লাইডে যেখানে বললাম যে কেউ সার্টিফিকেট পেলেই তিনি কর আইনজীবী হিসেবে কাজ করবেন না, তাকে কোনো একটি নিবন্ধিত কর আইনজীবী সমিতির সদস্য হতে হবে। এখানে বলা হলো এই আইনজীবী সমিতির সদস্য পদ কিংবা এই আইনজীবী সমিতিকে নিবন্ধন প্রদান করবে সেটিও, এবং বোর্ডের সহিত নিবন্ধিত নহে এরূপ কোনো আইনজীবী সমিতি কর আইনজীবী সমিতি হিসেবে গণ্য হবে না। বোর্ড যদি কাউকে বলে যে না এটি কর আইনজীবী সমিতি নয়, এই আইন বলে সেটি আইনজীবী সমিতি হিসেবে গণ্য হবে। আমরা উপধারা 6 দেখি বোর্ডের আর কি কাজ। এখানে বোর্ড বলতে বোঝাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড বা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। তাদের কাজ থাকবে কর আইনজীবী হিসেবে সনদ প্রাপ্তি ও বাতিল করার ক্ষমতা। আপনাদেরকে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাদের পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেবেন, পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদেরকে সনদ প্রদান করবেন, কিন্তু কোনো কারণে যদি দেখা যায় এখানে অসদাচরণ হচ্ছে, সেক্ষেত্রে রাজস্ব বোর্ডের এখতিয়ার থাকবে সেই সনদটি বাতিল করা।
দ্বিতীয়ত বলা হলো কর আইনজীবীর আচরণ বিধিমালা সেটি ঠিক করে দিতে পারবে জাতীয় রাজস্ব। গতে বলা হচ্ছে কর আইনজীবী হিসেবে প্রতিনিধিত্বের অযোগ্যতা সেটি কখনো কখনো বোর্ড করতে পারবেন। কর আইনজীবীর শৃঙ্খলা ও আপিল বিষয়টি দেখভাল করতে পারবেন জাতীয় রাজস্ব বোর্ড, এবং কর আইনজীবী হিসেবে নিবন্ধন ও পরিচিতি পত্র প্রাপ্তির এই জায়গাটিও তৈরি করে দিতে পারবে জাতীয় রাজস্ব। আমরা তো এতক্ষণ জানলাম যে কর আইনজীবী মূলত কারা হতে পারে, বা জাতীয় রাজস্ব বোর্ড যখন কর আইনজীবী হিসেবে কাউকে সনদ দেবে সেক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডেরও কি কি ভূমিকা তৈরি হতে পারে। আমরা এখন আমাদের মূল আলোচনায় যাই। এতক্ষণ আমরা আলোচনা করলাম ভূমিকা হিসেবে, এখন আমরা মূল আলোচনায় যাই। এই হচ্ছে আমাদের সার্কুলার। ইতিমধ্যে আপনারা হয়তোবা শতভাগই দেখেছেন যে একটি কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2024-এর বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। বিজ্ঞাপনে বলা হচ্ছে যে অনলাইনের মাধ্যমে আপনি আবেদন করবেন, এবং আবেদনের সময়সীমা হলো এই সেপ্টেম্বর মাসের 29 তারিখ পর্যন্ত। আমরা এখন এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করি। প্রথম বিষয় হচ্ছে যে আয়কর আইন আমাদের যখন পাশ হয় গত বছরে 2023 সালে 327-এর মাধ্যমে, ধারা 327-এর মাধ্যমে, এবং আয়কর বিধিমালা 1984-এর বিধি 37 অনুযায়ী কর আইনজীবী হিসেবে নিবন্ধনের সুযোগ করে দিতে পারবেন, এটি সেখানে বলা আছে। প্রতি বছর হতে হবে কিংবা নির্দিষ্ট সময় হতে হবে এটি সেখানে বলা নাই। বিশেষ কোনো কারণে হয়তোবা পরীক্ষা নেওয়ার সুযোগ হয় নাই, এবার পরীক্ষা নেওয়ার সুযোগ আসছে। আমরা চাইবো আপনি যারা এলিজিবল ক্রাইটেরিয়া হিসেবে ফুলফিল করবেন, যাদের শিক্ষাগত যোগ্যতা থাকবে কিংবা এখানে যে যোগ্যতা চাওয়া হবে থাকবে, যাদের আগ্রহ থাকবে কর আইনজীবী হিসেবে পেশা হিসেবে গ্রহণ করার, তারা পর্যাপ্ত পরিমাণের সংখ্যায় এখানে অংশগ্রহণ করবে। এই অর্থে অংশগ্রহণ করবেন। আমাদের এইবার পরীক্ষা হচ্ছে, আগামীতে আবার কবে নাগাদ পরীক্ষা হবে এখানে যেহেতু উল্লেখ করা হয় যে আমরা চাইলেই প্রতি বছর পরীক্ষা হবে এটি যেমন বলা নাই এখানে, যার কারণে এটা একটা বড় সুযোগ আপনার জায়গা থেকে নিবন্ধিত হবার। আপনি আইনজীবী হিসেবে কাজ করেন কিংবা না করেন, আপনার বড় একটা সার্টিফিকেট থেকে যাবে যেখানে আপনি কর আইনজীবী হিসেবে নিজেকে পরিচয় দিতে পারেন। আমরা এখন আসি যে আসলে কিসে আপনি আবেদন করবেন। আবেদনের লিঙ্ক এখানে বলে দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটু কথা বলি। আমরা এখানে একটু বলি শিক্ষাগত যোগ্যতা এখানে কি হবে। অনেকের ভিতরেই কিছু সন্দেহ তৈরি হয়, অনেকের জায়গা থেকে কিছু কনফিউশন রেজ করে যে আসলে আমি কি এই নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো কিনা। কারণ বাংলাদেশে যেহেতু অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে অনেকভাবে অনেক বিষয়ে পড়াশোনা করানো হয়, প্রত্যেককে এখানে অংশগ্রহণ করতে পারবেন কিনা যেহেতু বলা নাই, স্পেশাল কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, যার কারণে এই জায়গাটিতে আমাদের দৃষ্টিপাত করার বেশ বড় অংশ রয়ে গেছে। প্রথমেই আমরা দেখি নিবন্ধন কার্যক্রমে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি হবে। শব্দটা হচ্ছে ন্যূনতম। আপনার মিনিমাম এই ডিগ্রি থাকলে আপনি অংশগ্রহণ করতে পারবেন। আপনার যদি এর চেয়ে বেশি থাকে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মিনিমাম এই যোগ্যতা থাকলেই আপনি অংশগ্রহণ করতে পারবেন। কি দেয়া আছে এখানে সার্কুলার অনেকেই দেখেছেন, কিছু বিষয়ে সন্দেহ থাকতে পারে কিংবা কারো বিষয়ে কনফিউশন রেজ করতে পারে, যার জন্য এই স্লাইডটা আমি বলছি। আইন বিষয়ে ডিগ্রি শব্দটা সরাসরি বলা আছে ডিগ্রি, সেটি আপনার পাস কোর্স হোক কিংবা ব্যাচেলর 4 ইয়ার্স হোক, আলাদা করে বলা নাই। যার কারণে আলাদা করে বলা না থাকলে আমরা দুটোকে এখানে মেনশন করতে পারি যে পাস কোর্স কিংবা ব্যাচেলর কোনোটি এখানে বিষয় না, বিষয় হচ্ছে তার ডিগ্রি থাকলেই তিনি এখানে আবেদন করতে পারবেন। তাহলে ল নিয়ে যিনি পড়াশোনা করেছেন তার কোনোভাবেই টেনশন করার দরকার নাই যে আমার অন্য কোনো ইস্যুতে আমি আবেদন করার যোগ্যতা রাখি কিনা, তিনি সরাসরি অংশগ্রহণ করতে পারবেন। দ্বিতীয়ত বলা হচ্ছে কর বিষয়ে ডিগ্রি। ট্যাক্সেশন নিয়ে যদি কেউ কোনো অনার্স করে থাকেন বা ব্যাচেলর করে থাকেন, তিনি এখানে অংশগ্রহণ করতে পারবেন। তৃতীয় পার্ট, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, বলা হচ্ছে হিসাব বিজ্ঞান বিষয় সহ বাণিজ্যে। আমরা জানি যে কমার্স একটি ফ্যাকাল্টি, বাণিজ্য একটা অনুষদ। এই অনুষদের আন্ডারে অনেকগুলো সাবজেক্ট আছে, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ব্যাংকিং, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স, ফিন্যান্স, মার্কেটিং, অনেক পার্ট আছে। শব্দটা এখানে বলা হচ্ছে হিসাব বিজ্ঞান বিষয় সহ। তার মানে আপনি মার্কেটিং এ পড়েছেন কিন্তু আপনার কোনো একটা কোর্স ছিল অ্যাকাউন্টিং,
প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে থেকে হোক বা যে কোনো বছরে হোক না কেন, আপনার কোনো একটা জায়গায় অ্যাকাউন্টিং নামে একটা সাবজেক্ট ছিল, কিন্তু আপনি বিজনেস ফ্যাকাল্টির কোন অন্য কোনো একটা সাবজেক্টের ছাত্র, মার্কেটিং এর ছাত্র হয়েও যদি দেখা যায় যে হ্যাঁ আপনার ট্রান্সক্রিপ্টের মধ্যে অ্যাকাউন্টিং নামে কোনো সাবজেক্ট পড়ে গেছে, তাহলে আপনি নিঃসন্দেহে আবেদন করতে পারবেন। উচ্চতর অডিটিং সহ ব্যাংকিং বিষয়, ব্যাংকিং বিষয় ডিগ্রি যেখানে হায়ার অডিটিং নিয়ে কোনো সাবজেক্ট ছিল, কোনো সাবজেক্ট, এখানে বলা হচ্ছে কোনো ডিপার্টমেন্ট, কোনো একটি নির্দিষ্ট বিষয়, একটা কোর্সে একটা সেমিস্টারে হয়তো থাকে 5টা কোর্স, সেখানে একটা কোর্সে হয়তো আপনার ছিল হায়ার, এটি থাকলেই আপনি আবেদন করতে পারেন। ডিপ্লোমা ইন ট্যাক্সেশন সহ যে কোনো বিষয়টি, আমরা প্রশ্ন পরে নেব, আমরা তারপরে শুধু সরাসরি একটু বলে যাই, আমার ধারণা অনেকের কোশ্চেন আনসার এখানেই হয়ে যায়। বলা হচ্ছে যে কোনো বিষয় ডিগ্রি, প্রথম আমরা এই পার্টটা দেখি, যে কোনো বিষয় ডিগ্রি মানে আপনি চাইলে বাংলা বিষয়ে যদি পড়ে থাকেন, ইংরেজি সাহিত্যেও যদি পড়ে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। সাথে কি থাকতে হবে? ডিপ্লোমা ইন ট্যাক্সেশন। এই যে ডিপ্লোমা ইন ট্যাক্সেশন, এখানে আরেকটা প্রশ্ন আছে যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও কখনো কখনো একেবারে বেসরকারি কোনো উদ্যোগে ডিপ্লোমা দেয়া, সেটি কি গ্রহণ হবে কিনা। মূলত এখানে বলা হচ্ছে বোর্ড কর্তৃক কিংবা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃক কোনো ডিপ্লোমা, যেটিকে অ্যাপ্রুভ, আপনার যদি কোনো প্রতিষ্ঠান এটা বোর্ডে অ্যাপ্রুভ করা হয়ে থাকে কিংবা কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে অ্যাপ্রুভ থাকে, সেটিও হতে পারে। এখানে মূলত বোর্ড অ্যাপ্রুভকৃত হলেই হবে। আর যদি বোর্ড অ্যাপ্রুভ না থাকে, তাহলে সেই ডিপ্লোমা এই ডিপ্লোমাকে বোঝাবে না। এবং 4 নম্বরে বলা হলো উচ্চতর অডিটিং সহ ব্যাংকিং ডিপ্লোমা এবং তৎসহ যে কোনো বিষয়। তাহলে আগেরটা থাকলো কি, ডিপ্লোমা ইন ট্যাক্সেশন থাকলেই হয় যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, এবং পরেরটাতে বলা হচ্ছে যে কোনো সাবজেক্টেই হবে, সেক্ষেত্রে যে হায়ার অডিটিং সহ ব্যাংকিং ডিপ্লোমা থাকে, তাহলে তিনি আবেদন করতে পারবেন। এই হচ্ছে আপনার প্রাথমিক অংশ, যে আপনি শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারছেন, যে এইসব শিক্ষাগত যোগ্যতা থাকলেই। আবেদন কিভাবে করবেন সার্কুলারের মধ্যে বলে দেওয়া আছে, জাস্ট এই লিঙ্কে আপনি অনলাইনে যে এই লিঙ্কটাকে ক্লিক করবেন, তাহলে দেখবেন ডান পাশে আমার যে স্লাইড অংশে দেওয়া আছে যে গভর্নমেন্ট অফ রিপাবলিক অফ বাংলাদেশ বিসিএস ট্যাক্স একাডেমি, এই ইন্টারফেসটা আপনি দেখতে পাবেন। এবং এখানে দেখবেন যে অনগোয়িং সার্কুলার ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার বা আইটিপি সার্কুলার, এটি এই একটা রেফারেন্স নাম্বার দেওয়া আছে, যেটা 17 সেপ্টেম্বর 2024 সালে লঞ্চ করা হয়েছে। আপনি এখানে ক্লিক করে আপনার আবেদনটি সম্পন্ন করতে পারবেন। এরপরে বড় অংশ হচ্ছে যে আবেদন আমি করলাম, কিন্তু আমি এক্সামে বসবো, এক্সামের সিলেবাস কি হবে। এবার সার্কুলার এসে সিলেবাসও বলে দেয়া আছে, এখানে কোনো অ্যাম্বিগুইটি রাখা হয় না যে এর বাহিরে কোনো প্রশ্ন। মূলত এখানে ঝ পর্যন্ত বলা আছে, এই কয়টি সাবজেক্টের উপরে মূলত পরীক্ষাটা। কি বলা আছে এখানে? আয়কর আইন 2023, এটি হচ্ছে আমাদের ভাস্ট এরিয়া, আমাদের পূর্ণাঙ্গ আইনকেই বোঝাচ্ছে। এরপরে বলা হলো অর্থ আইন 2024। অর্থ আইন প্রতি বছরই আমরা জানি যে অর্থ বিল আকারে উপস্থাপন করা হয় সংসদে, এবং এটি পাশ হয়ে আসছে, সেটাকে আমরা বলি অর্থ আইন। এই অর্থ আইন 2024 থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আয়কর বিধিমালা 1984, আমাদের 1984 সালে যে বিধিমালা, সেটির উপরে প্রশ্ন আসতে পারে এবং এটাকে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। উৎসে কর বা ট্যাক্স ডিডাকশন এট সোর্স, এর যে বিধিমালা 2024 সালে প্রণয়ন করা হয়েছে, সেটির উপরে প্রশ্ন আসার সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। এডিআর বিধিমালা 2024, দান কর আইন 1990, আয়কর আইন ও বিধির বাস্তব প্রয়োগ। এই প্রয়োগটা বলতে বোঝায় আমরা সার্কেল অফিসে বা ডেপুটি কমিশনারের কার্যালয়ে নিয়মিতভাবে যে আইনের চর্চাটা হয়, এই আইনের প্রয়োগ বিধি কেমন। অনেকেই জেনে থাকবেন ইনকাম ট্যাক্স ম্যানুয়াল পার্ট 3 নামে একটা বই পাওয়া যায়, বেশ পুরনো। মূলত এই বাস্তব প্রয়োগগুলো সেখানে বলা আছে, যদিও কিছু প্রয়োগের বিষয়টি নিয়মিতভাবে পরিবর্তন হয়ে আসছে। তো রিসেন্ট যে কাজগুলো চলে, এর উপরে একটা মিনিমাম ধারণা থাকলে সেখান থেকেও কিছু প্রশ্নের উত্তর করা সম্ভব। এবং ফাইনালি দুটো বিষয় বলা হচ্ছে, হিসাব বিজ্ঞান বাংলা ও ইংরেজি। হিসাব বিজ্ঞান বলতে এখানে বেসিক অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টিং আমাদের রিটার্ন প্রিপেয়ার করতে প্রয়োজন হয়, একটা রিটার্নের হিসাব রক্ষণ করতে বা হিসাব বিশ্লেষণ করতে যতটুকু জ্ঞান প্রয়োজন হয়, এইটাকে মূলত বলা হচ্ছে হিসাব বিজ্ঞান অংশ। এখানে হিসাব বিজ্ঞান দিয়ে
পুরো একটা বিশাল অংশ আপনাকে পুরোটা পড়ে আসতে হবে সেটা এমন বলা হয় নাই। মূলত হিসাব বিজ্ঞান হচ্ছে হিসাব বিজ্ঞানের মৌলিক জ্ঞান, একটা রিটার্ন প্রিপেয়ার করতে যতটুকু জ্ঞান প্রয়োজন হয়। এবং সর্বশেষ বলা হলো বাংলা ও ইংরেজি। বাংলা এবং ইংরেজির দক্ষতা বিবেচনার জন্য, অথবা আমাদের বলা যায় যে আমাদের কোর্টে ট্রাইব্যুনাল এবং হাইকোর্টে যে রায়গুলো আসে এগুলো রায় আসে ইংলিশে। ডেপুটি কমিশনার তিনিও বাংলায় দিতে পারেন, যেখানে বাধ্য করা নাই, কিন্তু ট্রাইব্যুনাল এবং হাইকোর্টের রায়গুলো এখনো আমাদের ইংলিশে আছে, যার জন্য এটিও যাচাই করার জন্য বাংলা ও ইংরেজিকে রাখা হচ্ছে। এখন প্রশ্নে আসেন যে আসলে পরীক্ষা তো আমরা দিব, পরীক্ষায় পাস মার্ক কত, পরীক্ষার পদ্ধতি হবে? পরীক্ষা সার্কুলারে বলা আছে যে 3 ঘন্টার একটা পরীক্ষা হবে লিখিত। এটি এমসিকিউ বলা হয়নি, সরাসরি বলা হয়েছে লিখিত পরীক্ষা। সময় কতটুকু? 3 ঘন্টা। প্রশ্ন থাকবে কতটুকু? 100 মার্ক, যেখানে পাস মার্ক থাকবে 50। আমরা অনেক পরীক্ষাতেই জানি যে 33-এ পাস করা যায়, কিন্তু এটা যেহেতু প্রফেশনাল এক্সাম, এখানে পাস মার্ক রাখা হয়েছে 50 মার্ক। এবং যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরকে ভাইভাতে অংশগ্রহণ করতে হয় বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। মৌখিক পরীক্ষার নাম্বার থাকবে 50, এখানে 50% আকারে পাস মার্ক থাকবে 25। এই লিখিত পরীক্ষা পাস করলেন এবং ভাইভাতেও পাস বা মৌখিক পরীক্ষাতেও পাস করলেন, এরপর জাতীয় রাজস্ব বোর্ড একটি নির্দিষ্ট সময়ে প্রশিক্ষণের আয়োজন করে থাকেন, সেটা সিঙ্গেল ডেতে হতে পারে, কোনো সময় হতে পারে। এবং এই প্রশিক্ষণের পরেই আপনাকে একটা নিবন্ধিত সার্টিফিকেট, আপনি যে নিবন্ধিত হলেন, নিবন্ধনের একটা সার্টিফিকেট আপনাকে প্রদান করবেন। যখন আপনি নিবন্ধনে উত্তীর্ণ হলেন, পরীক্ষায় মৌখিক পরীক্ষায় যখন আপনি সার্টিফিকেট নিতে আসবেন বা ভাইভাতে আসবেন মৌখিক পরীক্ষার সময়, তখন এই বিষয়গুলো সাথে নিয়ে আসতে হবে। আমি বিস্তারিত এই বিষয় না, এই ডকুমেন্টগুলো আপনাকে সাথে রাখতে হবে। এখন আমরা আসেন যে এই আইটিপি পরীক্ষার ক্ষেত্রে আমাদের প্রিপারেশনটা কি হবে। আমরা এখানে বলছি যে প্রায়োরিটাইজ লিগ্যাল সেকশন দ্যাট হ্যাভ আন্ডারগন রিসেন্ট চেঞ্জেস। একেবারে লিগ্যাল যে সেকশন গুলো আছে, আয়কর আইন, আয়কর বিধিমালা, উৎসে কর বিধিমালা, এডিআর বিধিমালা, কিংবা আমাদের দান কর আইন, এই সংক্রান্ত যেগুলো রিসেন্ট পরিবর্তন হচ্ছে তার প্রতি বেশ খেয়াল রাখতে হবে। আমরা বলা হচ্ছে আয়কর আইন একটি নিয়মিত পরিবর্তনশীল একটা আইন। গত বছরে যে আইন ছিল এই বছরে হুবহু আইনটি কার্যকর থাকবে কিনা এটি পার্লামেন্ট থেকে বলে দেওয়া হবে। এবং এই আইন 1 বছরের আইন পরবর্তী আইন হিসেবে পরিগণিত হতে গেলে পুরো আইনটিকেই সংশোধন করে আসতে হয়। যদি কোনো পরিবর্তন নাও হয় সেটা বলতে হয় যে হ্যাঁ আগেরটি বহাল থাকে, তার মানে প্রত্যেক বছরে আইনটি নতুন আকারে আসে। যার জন্য আমি যদি 10 বছর আগে কোনো আইনের বই কিনে এখন প্র্যাকটিস করতে চাই, হয়তোবা অনেক ধারায় মিলে যেতে পারে, কিন্তু কিছু ধারা আপনার মিলবে না, এটা নিশ্চিতভাবে ধরে রাখতে হবে। যার জন্য বলা হচ্ছে রিসেন্ট বা সাম্প্রতিক সময়ে যে পরিবর্তনগুলো, এই পরিবর্তন সহ আয়কর আইনের বিষয়গুলো জেনে নিতে হবে। এরপরে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স অ্যাক্ট কিংবা রুলের প্রয়োগটা কেমন হয়। আমি যেটা বললাম যে অফিস প্রসিডিউর কিংবা অফিসের প্রয়োগ কেমন করে হয় এই আইনের জায়গাগুলো থেকে, সেটিকে জানা। একটা ডেপুটি কমিশনার সার্কেল অফিসে আইনের প্রয়োগটা কেমন ভাবে হয়, তার পরবর্তীতে কমিশনার অফিসে কেমন হয়, রিভিউশন করার এখতিয়ার কিভাবে থাকে, আপিল করার ইস্যু কেমন, ট্রাইব্যুনালে যদি যায় তার পদ্ধতি কেমন, হাইকোর্ট যে বিষয়ে যদি যায় তার পদ্ধতি কেমন, এডিআর বিষয়টা কেমন ভাবে পরিগণিত হয়, এই সামগ্রিক বিষয়গুলো অফিস প্রসিডিওর বা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনটা জানার একটা বড় জায়গা আপনাকে রপ্ত করতে হবে। এই জিনিসটা না জানলে পরীক্ষাতে কিছু অংশে পিছিয়ে থাকা হবে, যার জন্য আপনাকে কিছু জানতে হবে। এর অর্থ এমন নয় যে আপনাকে সারাদিন ধরেই পড়তে হবে, মৌলিক কিছু বিষয়গুলোকে জানতে হবে। এবং কিছু কেস স্টাডিজ বা এক্সাম্পল কথা বলা হচ্ছে এই কারণে যে আপনার হয়তো পরীক্ষায় এমন কিছু এক্সাম্পল সেট করে দেওয়া হলো যে ধরে নেন কোন একজন ব্যক্তি করদাতা, তার আয় ছিল বেতন খাতে এত, তার ব্যবসা খাতে এত, তার হয়তো সঞ্চয়পত্রে এত আয় ছিল, তার এই জায়গায় বিনিয়োগ ছিল, তাহলে তার বর্তমানে কত টাকা কর প্রদান করতে হবে। যার জন্য কিছু এক্সাম্পল আপনাকে জানতে হবে, রিটার্ন প্রিপেয়ার করার সক্ষমতা তৈরি থাকতে হবে নিজের। এবং ফাইনাল বলা হচ্ছে যে কোয়ালিটি প্রিপারেশন কোর্স উইথ পারফেক্ট মডিউলস। এবং এই কোনো যে পুরো সিলেবাসটা যেটা দেয়া আছে আপনাদের বিজ্ঞাপনের সাথে, এই বিজ্ঞাপনের সাথে কিছু মডিউল আকারে নিজেকে সান্নিধ্য করতে হবে।
যদি শানিত করতে পারেন তাহলে আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন এবং পরীক্ষাতে ভালো করা সম্ভব। অনেকে এখন প্রশ্ন করবেন যে আমরা আসলে এর জন্য কি পড়তে পারি, যেটা প্রথমে আমি দেখেছি যে একজন প্রশ্ন করেছেন যে আমরা কোন বই পড়ব। তো অ্যাজ এ ট্যাক্সম্যান আমি একজন কর কর প্রফেশনাল কর করবো এখানে, যে কর কর্মকর্তা হিসেবে কর কর্মচারী হিসেবে কাজ করার ক্ষেত্রে আমি সরাসরি আপনাকে কোনো গাইড বই অনুসরণ করার জন্য বলছি না। আমাদের সিলেবাস যেহেতু বলা আছে এখানে, সিলেবাস অনুযায়ী আপনাকে বলি মিনিমাম কিছু জায়গা থেকে আপনি করতে পারেন। আমি এখানে বেশ কিছু অংশ বলেছি, তার মধ্যে প্রথমেই হলো আয়কর আইন। আপনি যখনই প্রফেশনাল হিসেবে এখানে কাজ করতে চাইবেন অবশ্যই একজন আগ্রহী কর আইনজীবী হিসেবে আপনার কাছে আয়কর আইন থাকাটা বাধ্যতামূলক। আমি বলবো অবশ্যই বাধ্যতামূলক। প্রথম এই আইনগুলো অবশ্যই রাখবেন 1 থেকে 4 পর্যন্ত: আয়কর আইন, আয়কর বিধি, উৎসে কর বিধিমালা এবং দান কর আইন। এর মধ্যে প্রত্যেকটা অংশে আপনি হয়তোবা অনলাইন থেকে পেয়ে যেতে পারেন। আপনি বাজারে বইও নিতে পারেন, হার্ড কপি আকারে যে গেজেট পাবলিশ হয়েছে আমাদের সেটাও কালেক্ট করতে পারেন, অথবা নেট থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারেন। কিন্তু এই জায়গাগুলো অবশ্যই থাকা উচিত। ইনকাম ট্যাক্স ম্যানুয়াল পার্ট 3 আমি বলেছি, এটা অনেকের কাছেই নতুন মনে হতে পারে। তো এটি রেয়ার কালেকশন হলে বাজারে হয়তো না পেলেও কিছু অফিসিয়ালের কাছে আপনি পাবেন, দেন আপনি সেখান থেকে সংগ্রহ করতে পারেন। অথবা আপনাদের অথবা এই যে একাডেমিক ক্লাসের আয়োজন করে সেখানে হয়তো তারা কোনো কোর্স রাখবে। আমি বিশ্বাস করি যে তারা কিছু কোর্স রাখবেন যে অফিস প্রসিডিওর কেমন হয়, 5 নম্বর পার্ট সেখান থেকে হয়তো আপনাদেরকে কভার করতে পারে। আয়কর নির্দেশিকা, আমি বলবো যে প্রথম যদি আপনি আইনের কোনো ছাত্র হয়ে থাকেন, আয়কর আইনজীবী হতে চান, ওপরের বইগুলো পড়তে যদি বোধগম্যতা আসতে সময় লেগে যায়, তাহলে আয়কর নির্দেশিকা দিয়ে আপনি শুরু করতে পারেন। আপনি এখনই ডাউনলোড করে নিতে পারেন আয়কর নির্দেশিকা 2024 দিয়ে, এবং এটি পড়লেই বেসিক জায়গাটা আপনার কভার। তাহলে আমি যদি প্রথমেই বলি 1, 2, 3, 4 এই 4টি আইন আপনার পড়তে সময় লাগতে পারে, বুঝতে সময় লাগতে পারে। 6 নম্বরে আয়কর নির্দেশিকা, আমার বিশ্বাস এমন ভাবে লেখা এটা এবং এটা আপডেট করা, এটি বোঝার জন্য খুব বেশি কারো সহায়তা প্রয়োজন হবে। এটি আপনার প্রথম ভাবে আপনি নিতে পারেন, মানে 6 নম্বর দিয়ে আপনি শুরু করতে পারেন। সাথে বলা হচ্ছে আয়কর পরিপত্র। এই পরিপত্র হলো, আপনি অনেকগুলো পরিভাষা পাবেন, আয়কর পরিপত্র পাবেন, এসআরও পাবেন, অনেক নাম হইতে পারে। আয়কর পরিপত্র যখন আয়কর আইন পাবলিশ হয় বা একটা বছরের পরিবর্তিত হয়ে বা পরিমার্জিত হয়ে নতুন আইন আসে, সেখানে যে পরিবর্তনগুলো আসে এই পরিবর্তনের উপরে একটু স্পষ্ট করে বড় আকারে লেখা থাকে বা ব্যাখ্যা সহ লেখা থাকে, এটিকে আমরা পরিপত্র বলছি। তো এই 2024 সালের আয়কর পরিপত্র পাওয়া যায়, আপনি বাজারেও পাবেন, আপনি অনলাইন থেকেও ডাউনলোড নিতে পারবেন। এই 1 থেকে 7 ছিল বেসিক্যালি আয়কর বিষয়। এখানে অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে এখানে যেহেতু আয়কর সংক্রান্ত পরীক্ষায় প্রশ্ন আসার সুযোগ আছে, বেসিক অ্যাকাউন্টিং আছে, বাংলা এবং ইংলিশ আছে, এর প্রশ্নের প্যাটার্নটা কেমন হতে পারে, অথবা এর মার্কস বা কি বলবো এখানে মার্কস বন্টন কেমন হতে পারে। যেহেতু আমরা মূলত কাজ করি আইন নিয়ে, আপনি ধরে রাখেন এখানে বড় একটা অংশই আয়কর আইনের উপর। আমরা ধরে নিতে পারি এখানে নিয়ার অ্যাবাউট 50% প্রশ্ন আসতে পারে আয়কর আইনের উপর। তার মানে 1 থেকে 7 এই বইগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 50। বেসিক অ্যাকাউন্টিং এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। অ্যাকাউন্টিং ব্যতীত রিটার্ন পরিপূর্ণ করা সম্ভব। আপনারা যারা ফুল ক্লাস অনেকেই করেছেন অথবা ইতিমধ্যে আইনের বিষয়গুলো জানেন, তারা জানেন রিটার্ন প্রিপেয়ার করতে গেলে বেসিক কিছু অ্যাকাউন্টিং আপনার প্রয়োজন অবশ্যই হয়, যার জন্য অ্যাকাউন্টিংটায় গুরুত্ব দেওয়া হয়। এবং এই জায়গা থেকে ধরে রাখেন যে আপনার 20 মার্কসের মধ্যে এখানে আসতে পারে। বেসিক ইংলিশ এবং বাংলা থেকে এখানে ধরে রাখেন নিয়ার অ্যাবাউট 30% মতো প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো আমরা মোটা দাগে যদি বলি, কর আইন বা আয়কর আইনের আইন এবং বিধি থেকে প্রায় 50% প্রশ্ন আসার সম্ভাবনা থেকে যায়, কারণ এটি আমাদের মূল কাজ। এই ছিল হচ্ছে বেসিক কিছু কথা বলা। আমার ধারণা আজকে যেহেতু ফ্রি সেমিনার, কেউ কেউ হয়তো জায়গা থেকে কিছুটা উপকৃত হবেন, যারা আরো ফর্মাল সেশনে থাকবেন তারা হয়তো আরো ডিটেলস জানবেন, কিন্তু আমি আমার জায়গা থেকে সংক্ষিপ্তভাবে এইটুকু আলোচনা করছি। এখন আমি ফ্লোর একটু ওপেন করে দেই যদি কারো কোনো কোয়ারি থাকে, এবং কর্পোরেট একাডেমিকেও আমি বলি যে আপনারা হয়তো এখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন, বা কোনো কিছু কোশ্চেনের অ্যান্সার দেওয়ার প্রয়োজন হলে আমি সাথে আসছি, আমি হয়তো দিতে পারি।
তো আমার সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি স্যার আসসালামু জি আলাইকুম। জি, আপনাদের কোশ্চেন কিছুক্ষণের মধ্যে নেওয়া হবে। স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আমরা এখন আমাদের দিক থেকে কিছুক্ষণ সময় নেব। সম্মানিত প্রফেশনাল বৃন্দ, আপনারা আমাদের মাঝে অনেকক্ষণ ধরে আছেন এবং স্যারের গুরুত্বপূর্ণ লেকচারটি আপনারা মনোযোগ সহকারে শুনেছেন আশা করছি। এবং আপনাদের আরো কিছুক্ষণ একটু আপনাদের যেই কোর্স সম্পর্কে আমাদের প্রতি জিজ্ঞাসা ছিল, এবং আপনারা এই সার্কুলার পাওয়ার পর থেকে আমাদেরকে যারা এতদিন পর্যন্ত নক করেছেন, টিল নাও আমি কিছুক্ষণ আগেও একটা কল রিসিভ করেছি যে ভাই আপনারা কোর্স কবে নিয়ে আসতেছেন। তো আমরা এখন আপনাদেরকে আমাদের আইটিপি বা ইনকাম ট্যাক্স লয়ার যে এক্সামের প্রিপারেশন নিয়ে আমাদের যে এক্সক্লুসিভ কোর্স, সেটা সম্পর্কে আমরা এখন আপনাদেরকে ব্রিফ করব। এবং অল্প কিছুক্ষণ সময়ের পরে আবার আপনাদের সেই মানে বহুল প্রত্যাশিত কিউএনএ সেশন, যেটা আপনারা সরাসরি সার্চ করতে পারবেন। পাশাপাশি আমাদের মাঝে চেয়ারম্যান স্যারও ছিল, হয়তো বা উনি কানেক্টেড আছেন অথবা উনিও হয়তো থাকতে পারেন। আপনারা প্রশ্ন করবেন, স্যার এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে আর যতটুকু সম্ভব দেয়া হবে। এবং এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের দিক থেকে স্যারদের থেকে এই উত্তরগুলো নিয়ে আপনাদেরকে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি শুরু করছি। আপনারা ইতিমধ্যে এখানে আমাদের 370 জনেরও বেশি পার্টিসিপেন্ট যুক্ত আছেন এবং এটা আপ ডাউন করছে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা আশা করছি আপনারা সবাই জানেন আমাদের কর্পোরেট একাডেমি সম্পর্কে। আপনারা সবাই অবগত এবং আমরা জানি যে আপনারা আমাদের যারা বিগত দিনের পার্টিসিপেন্ট বা আমাদের নিজস্ব নেটওয়ার্ক এ থেকেই জয়েন করেছেন। সো কর্পোরেট একাডেমি সম্পর্কে আমি বেশি কিছু বলবো না। কর্পোরেট একাডেমি আমরা প্রফেশনাল বিভিন্ন কোর্স, পাশাপাশি আমাদের একটি এক্সক্লুসিভ কোর্স পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা আছে ভ্যাট ইনকাম ট্যাক্স ও কাস্টম ম্যানেজমেন্টের উপর। আমরা এম্পাওয়ারিং প্রফেশনালস, আমরা প্রফেশনালদের ক্যারিয়ার এম্পাওয়ার করতে কাজ করে থাকি। তো এছাড়াও সেশনের শুরুতে নূর ভাই আমাদের ব্যাপারে কিছু আপনাদেরকে ব্রিফ দিয়েছেন। আমি আবারও বলছি, আমাদের কেরিয়ার ডেভেলপমেন্ট ও দক্ষতা বৃদ্ধি নিয়ে আমরা তো এখন পর্যন্ত 4500-এরও বেশি পার্টিসিপেন্টদের আমরা সার্ভ করতে সক্ষম হয়েছি। আমাদের এখানে 150-টিরও বেশি ব্যাচ ইতিমধ্যেই কমপ্লিট হয়েছে সাকসেসফুলি। এবং পাশাপাশি আমরা বিভিন্ন কর্পোরেটের সাথে যুক্ত আছি, বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি এবং বাংলাদেশের বিভিন্ন কোম্পানি থেকে আমাদের প্রফেশনালরা আমাদের এখানে ট্রেনিং এর জন্য এসে থাকে। আমাদের যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমাদের প্রফেশনালরা যারা কোর্স করতে আসেন তাদেরকে ভ্যালু দেওয়ার জন্য আমরা আমাদের যেই মেন্টরস প্যানেল, আমাদের সেই মেন্টরস প্যানেলে আমরা সবসময় ইন্ডাস্ট্রি এক্সপার্ট এবং অভিজ্ঞ স্যারদেরকে রাখার চেষ্টা করি। আমাদের সাথে এনবিআর এর ঊর্ধ্বতন স্যাররা কানেক্টেড আছেন। এছাড়াও আমাদের সাথে স্বনামধন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্টসরা ও ভ্যাট কনসালটেন্ট এবং ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনাররা কাজ করে থাকেন। এবার আমরা আসি আপনাদের যে বহুল প্রত্যাশিত কোর্স, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স লয়ার এক্সামের বেস্ট প্রিপারেশন কোর্স। আমরা বেস্ট প্রিপারেশন কোর্স বলছি এর কারণ আপনাদেরকে আমরা একটা প্রিপারেশনের জন্য যতটুকু দরকার মডিউল ভিত্তিক বিষয় ভিত্তিক আলোচনা এবং একটা সুন্দর প্রিপারেশন, গোছালো প্রিপারেশন নেওয়ার জন্য যতটুকু রাখা দরকার আমরা চেষ্টা করেছি ততটুকুই রাখা। এবং আমরা চাচ্ছি যাতে এখান থেকে আপনারা কোর্স করে বেনিফিটেড হন। এবং যেহেতু আপনারা সবাই প্রফেশনাল, অনেক বেশি পড়াশোনা, অনেক বেশি সিলেবাস ভিত্তিক অনেক পড়াশোনা আপনারা করতে সক্ষম হবেন না, এটাই স্বাভাবিক। তো আপনারা যেই পড়াশোনাগুলো করার মাধ্যমে আপনারা ইনকাম ট্যাক্স লয়ার এক্সামে আপনারা উত্তীর্ণ হওয়ার পথে এগিয়ে থাকবেন, সেভাবেই আমরা মডিউল ডিজাইন করে আমরা এটাকে বেস্ট একটা প্রিপারেশন কোর্স ডিজাইন করার চেষ্টা করেছি। আমাদের আমাদের এই দয়া করে কেউ মিউট আনমিউট থাকলে কাইন্ডলি মিউট করে নেবেন। তো আমাদের এই ইনকাম ট্যাক্স লয়ার এক্সাম 2024-এর বেস্ট প্রিপারেশন কোর্সটিতে আমরা একটাকে এক্সক্লুসিভ প্রিপারেশন কোর্স বলছি, কারণ আমাদের এখানে আমরা মডেল টেস্ট ভিত্তিক, গাইডলাইন ভিত্তিক এবং ভাইবা প্রিপারেশন সহ একটা কিউএনএ সেশন বেসড একটা কোর্স ডিজাইন করেছি, যেখানে আমাদের এনবিআর এর সম্মানিত 3 জন স্যার থাকছেন যারা ক্লাস কন্ডাক্ট করবেন। এর মধ্যে আমাদের আজকের সেশনে সম্মানিত ফেসিলিটেটর তোফায়েল আহমেদ স্যার থাকছেন, যিনি সেকেন্ড সেক্রেটারি
বোর্ড অ্যাডমিনিস্ট্রেশন, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। এবং এছাড়াও এস এম শাহরিয়ার হাসান স্যার থাকছেন, তিনি আমাদের ইনকাম ট্যাক্সের একজন লিড মেন্টর। উনি স্যার আমাদের এখানে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমায় সরাসরি ক্লাস নিয়ে থাকেন, পাশাপাশি অনলাইন বিভিন্ন কোর্সে স্যার ক্লাস নিয়ে থাকেন। তো এস এম শাহরিয়ার হাসান স্যার থাকছেন, যিনি দ্বিতীয় সচিব ইনকাম ট্যাক্স পলিসি, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। পাশাপাশি আমরা এই কোর্সে পাচ্ছি ফারুক হোসেন স্যারকে, যিনি ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস, জাতীয় রাজস্ব বোর্ড। স্যারদের কাছে সরাসরি বিষয়ভিত্তিক আপনারা এই কোর্সে সরাসরি আপনাদের যত জিজ্ঞাসা বা মডিউল নিয়ে প্রশ্ন বা আমরা যেই মডিউলটা ডিজাইন করেছি ওই ক্লাসের উপর আপনারা স্যারদের থেকে সরাসরি গাইডলাইন পাবেন এবং স্যারদের থেকে এই বিষয়ভিত্তিক আলোচনা পাবেন। টোটাল 12টি ক্লাস থাকবে এই কোর্সটিতে এবং এর মধ্যে একটি মডেল টেস্ট সেশন থাকবে। এবং আমাদের যেটা বৈশিষ্ট্য আমরা বলি যে যেহেতু এক্সাম হয়তোবা কিছুদিন কোর্স শেষ হওয়ার পরও কিছুদিন লেট হতে পারে এক্সামের জন্য, আপনাদের মূল এক্সামের জন্য। তো আমরা যেটা আপনাদের জন্য রাখবো সেটা আমাদের ক্লাস শেষ হওয়ার পরেও আমরা এক্সামের আগের দিন পর্যন্ত আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব এবং এখানে আপনাদের জন্য আমরা বিভিন্ন সাপোর্ট সেশন, ডিসকাশন ভিত্তিক সেশনের আমরা ব্যবস্থা করব এবং টোটাল ক্লাসগুলোই অনলাইন লাইভ জুমের মাধ্যমে হবে। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যুক্ত হতে পারবেন আশা করছি। এরপরে আমরা সেই বহুল প্রতীক্ষিত বেস্ট মডিউল যেটাকে বলছি আমরা প্রেজেন্টিং দ্য বেস্ট মডিউল, এখানে আমরা মডিউলটা আপনাদের কাছে প্রেজেন্ট করছি। আমরা প্রথম ক্লাস সে থাকবে ইন্ট্রোডাকশন অফ ইনকাম ট্যাক্স অ্যান্ড ট্যাক্স স্ট্রাকচার। মূলত এখানে আমরা ইনকাম ট্যাক্সের যে ইন্ট্রোডাকশন ল, যে আইন, যেটা স্যার অলরেডি আপনাদেরকে বলেছে যে আমাদের যে বিষয়গুলো নিয়ে আসলে মডিউল দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড থেকে আপনাদেরকে যেটা বলা হয়েছে যে এই বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে, যেই মডিউলটা দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড থেকে তার উপরেই মোটামুটি ক্লাসগুলো ডিজাইন করা হয়েছে এবং আমরা চেষ্টা করেছি সবগুলো বিষয় যাতে কভার হয় এবং যেই টপিকগুলো থেকে প্রশ্ন থাকবে সেই টপিকগুলো আমরা আমাদের ক্লাসে রাখার চেষ্টা করেছি। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের আজকের সেশনের সম্মানিত ফ্যাসিলিটেটর তোফায়েল আহমেদ স্যার, যার সরাসরি হাত রয়েছে এই মডিউলটা ডেভেলপ করার জন্য, স্যারের প্রতি আমরা অসংখ্য কৃতজ্ঞ। প্রফেশনালদের এরকম একটা কেরিয়ারে সাহায্য ভিত্তিক কাজ করার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ প্রফেশনালদের পক্ষ থেকে। তো স্যার এখানে সরাসরি কন্ট্রিবিউশন করেছে যে কিভাবে কোর্সটা করলে, কিভাবে ক্লাসগুলো রাখলে প্রফেশনালরা আসলে একটা বিষয়ভিত্তিক প্রিপারেশন নিতে পারবে, যেটা থেকে প্রশ্ন থাকবে, যেখান থেকে প্রশ্ন আসবে এবং সেটা এই ভিত্তিক পড়াশোনা করলে আপনারা সুন্দরভাবে আপনার ইনকাম ট্যাক্সের ল নিয়ে থাকবে, এবার ট্যাক্স স্ট্রাকচার, অথরিটি, এবার ফাংশন, ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনাল, ইম্প্যাক্ট, এগুলো নিয়ে আলোচনা থাকবে এবং ট্যাক্স অফিস প্রসিডিউর নিয়ে আলোচনা থাকবে। মোটামুটি ইনকাম ট্যাক্সের প্রথম ক্লাসটিতে আমরা ট্যাক্সের যে বিষয়গুলো সংজ্ঞাভিত্তিক আলোচনা থাকবে এগুলো আপনাদেরকে টোটাল একটা বেসিক ধারণা দেওয়া হবে এবং যেখান থেকে প্রশ্ন থাকার একটা আশঙ্কা আছে ইনশাল্লাহ। তো দ্বিতীয় ক্লাসে থাকবে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অ্যান্ড রেন্ট। এখানে হেডস অফ ইনকাম নিয়ে আলোচনা থাকবে, এমপ্লয়মেন্ট ক্যালকুলেশন অ্যান্ড ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট নিয়ে আলোচনা থাকবে এবং এখানে ফান্ডস নিয়ে আলোচনা থাকবে। এখানে ইনকাম ফ্রম রেন্ট নিয়ে আলোচনা থাকবে এবং এটা ক্যালকুলেশন নিয়ে আলোচনা থাকবে বিস্তারিত। যেহেতু আপনার রেন্ট নিয়ে আলোচনা করার পর এটা ক্যালকুলেশনটাও এখানে প্র্যাকটিক্যালি দেখানো হবে এই ক্লাসে। এবার আমরা সেশন নাম্বার 3 তে যাব। সেশন নাম্বার 3 তে আমাদের সেশন থাকছে ইনকাম ফ্রম এগ্রিকালচার, ক্যাপিটাল গেইন, ফিনান্সিয়াল অ্যাসেট অ্যান্ড আদার। ইনকাম ফ্রম এগ্রিকালচার ক্যালকুলেশন থাকবে এবং এই ক্যাপিটাল গেইন নিয়ে আলোচনা থাকবে, ফিনান্সিয়াল অ্যাসেট নিয়ে আলোচনা থাকবে। ভাইয়া স্লাইডটা শেয়ার হয় নাই। জি ভাইয়া স্লাইডটা শেয়ার হয় নাই। শেয়ার করেছেন লিমন? না না, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। দেখা শেয়ার যাচ্ছে হয়েছে তো। লিমন মেবি আপনার নেটে কোনো সমস্যা হয়েছে এই জন্য। জি 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 জাহিদ ভাই শুনতে পাচ্ছি, লিমন জাহিদ আমরা ভাই শুনতে পাচ্ছি, বলেন। স্লাইড দেখা যাচ্ছে, কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই। হ্যাঁ যার সমস্যা আছে মেবি, জি জি যার সমস্যা হচ্ছে মেবি তার নেটের কোনো প্রবলেম হতে পারে, কাইন্ডলি আপনার নেটটা একটু চেক করবেন। যে আমি ক্যারি অন করছি। চতুর্থতম ক্লাসে আমরা ইনকাম ফ্রম বিজনেস নিয়ে আলোচনা থাকবে,
এখানেও ঠিক ক্যালকুলেশন ভিত্তিক ফার্ম ইনকাম ফান্ড নিয়ে আলোচনা থাকবে, ট্যাক্স রিবেট এন্ড ক্যালকুলেশন নিয়ে আলোচনা থাকবে। সো পঞ্চম ক্লাসে গিয়ে আমরা ডিডাকশন এট সোর্স টিডিএস নিয়ে আলোচনা থাকবে এবং সাথে অ্যাডভান্স ট্যাক্স থাকবে। সো টিডিএস এর যে বিষয়গুলো থাকে সেকশন 86 থেকে সেকশন 119 পর্যন্ত এখানে রুলস গুলো কভার করা হবে, যেটা আমরা মনে করছি যে এই ইনকাম ট্যাক্স লয়ার এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও পাশাপাশি অ্যাডভান্স ট্যাক্স নিয়ে এখানে ট্যাক্স ডিপোজিট ও প্রসিডিউর নিয়ে এখানে আলোচনা থাকবে। সো ষষ্ঠ ক্লাসে গিয়ে আমরা ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্নে চলে যাব। ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন নিয়ে যেহেতু একটা সিলেবাস ভিত্তিক আলোচনা দরকার, এখানে ইন্ডিভিজুয়াল ট্যাক্স নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে এবং পাশাপাশি এখানে ইন্ডিভিজুয়াল ট্যাক্সের ভিতরেও আবার বিজনেসের বিভিন্ন কেস নিয়ে আলোচনা থাকবে এবং কেস স্টাডি বেস একটা ক্লাস থাকবে। এখানে এখানে বিভিন্ন কেস দেখানো হবে এবং প্র্যাকটিক্যালি একটা সেশন আপনাদেরকে উপহার দেওয়া হবে। এবং এরপরেই সপ্তম ক্লাসে গিয়ে আমরা কোম্পানি ট্যাক্স রিটার্ন, পাশাপাশি ট্রান্সফার প্রাইজিং, যেহেতু আপনাদের এখানে প্রশ্নে থাকতে পারে ট্রান্সফার শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না। একটু ওয়েট করেন, আমরা একটু চেক করে নিচ্ছি। স্লাইড দেখা যায় না। রফিক, সাউন্ডটা ঠিক করে দাও তো। প্রাইজিং তো মেবি আমার একটু নেট বিড়ম্বনা হয়েছে, আমি ক্ষমা চাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মেবি, একটু কাইন্ডলি কেউ রেসপন্স করবেন। জি, এখন দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। জি জি দেখা যায় না। জি, ধন্যবাদ। অষ্টম ক্লাসে গিয়ে আমরা অডিট এন্ড সেট অফ ক্যারি ফরওয়ার্ড হ্যাঁ, 7 থেকে 7 আমরা অলরেডি বলেছি যে কোম্পানি ট্যাক্স রিটার্ন এন্ড ট্রান্সফার প্রাইজিং নিয়ে আলোচনা থাকবে। কোম্পানি ট্যাক্স রিটার্নের বিস্তারিত থাকবে, ট্রান্সফার প্রাইজিং নিয়ে যতটুকু দরকার এই ইনকাম ট্যাক্স লয়ার এক্সামের জন্য ততটুকু আলোচনা থাকবে। পাশাপাশি অষ্টম ক্লাসে গিয়ে আমরা অডিট, সেট অফ ক্যারি ফরওয়ার্ড এন্ড গিফট ট্যাক্স নিয়ে আলোচনা থাকবে। নবম ক্লাসে গিয়ে আমরা আপিল, ট্রাইব্যুনাল, হাইকোর্ট রেফারেন্স, এডিআর, রিফান্ড ট্যাক্স এন্ড রিকভারি এটা নিয়ে আমরা বিস্তারিত। আপিল, যেহেতু এই বিষয়টা দেখবেন যে আমাদের যেহেতু স্যাররা এই কোর্সে ডিজাইন করছে, সো এখানে দেখবেন যে টোটাল টপিকসটা আসলে গোছালো, যেমন আপিলের পর ট্রাইব্যুনাল পর হাইকোর্ট রেফারেন্স, এরপর এডিআর, এরপর রিফান্ডে যাবে, এবার রিকভারি, এভাবে যেমন আপিল তারপর ট্রাইব্যুনাল। জি, আমি একটু শেষ করি, তারপর আপনারা চাইলে কথা বলতে পারবেন। এবার দশম ক্লাসে গিয়ে আমরা বেসিক কনসেপ্টস অফ অ্যাকাউন্টিং, যেহেতু অ্যাকাউন্টিং নিয়ে আপনাদের এখানে জানতে হবে, সো অ্যাকাউন্টিং এর উপর এখানে দুইটা ক্লাস আমরা রেখেছি, একটা ফিনান্সিয়াল স্টেটমেন্টের উপর, এবার একটা বেসিক কনসেপ্ট অফ অ্যাকাউন্টিং। তো অ্যাকাউন্টিং এর যে বেসিক কনসেপ্ট গুলো আপনাদের থাকা লাগবে, হয়তোবা কেউ এই বিষয়গুলো আপনারা হয়তোবা জানেন, তারপর আপনাদের প্রশ্নের জন্য বা আপনাদের এই পরীক্ষার জন্য যে বিষয়গুলো দরকার ঠিক সেই বিষয়গুলো এখানে আলোচনা থাকবে, জার্নাল ও লেজার দেখানো হবে, পাশাপাশি অ্যাকাউন্টিং এর বেসিক নিয়ে আলোচনা করা হবে। 11তম ক্লাসে প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমরা দেখব এবং এখানে এর বিস্তারিত যা আলোচনা থাকবে স্টেটমেন্ট নিয়ে বা প্রফিট লসেস এইসব নিয়ে আর কি টোটাল প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট কভার করা হবে 11তম ক্লাসে। এরপর 12তম ক্লাসে গিয়ে সবার মোটামুটি যেটা আসলে সব পরীক্ষায় থাকে এবং প্রফেশনালদের মোটামুটি একটু সমস্যা হয়, যেটা এটা বাংলা ইংলিশ, যেটা আসলে আমাদের মানে অধ্যায়ভিত্তিক পড়াশোনা, আমরা বিগত দিনে পড়াশোনা যারা করে এসেছি প্রফেশনালরা অনেক আগে স্কুল কলেজে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান এই রিলেটেড, তো সেই বেসিক বাংলা বা ইংলিশের যে গ্রামাটিক্যাল বা যেই প্রশ্নগুলো থাকে আসলে গভর্নমেন্ট পরীক্ষাগুলোতে, সেই প্রশ্নগুলো আমরা এখানে সেই বিষয়ভিত্তিক বাংলা ইংলিশ নিয়ে আলোচনা থাকবে। পাশাপাশি মডেল টেস্ট দেওয়া হবে এখানে। আপনাদের এই মডেল টেস্ট নিয়ে আমরা প্রশ্ন স্ট্রাকচার বা মডেল টেস্ট আসলে কিভাবে আপনারা ইয়ে করবেন এটা নিয়ে আমরা বাংলা ইংলিশ ক্লাসের পরে আমরা একটা বিস্তারিত দেখিয়ে দিব যে মডেল টেস্টটা এইভাবে আপনারা করবেন। এরপর আপনাদেরকে এই মডেল টেস্ট দেওয়া হবে, আপনারা এটা সলভ করবেন। এর মাধ্যমে আপনারা এই বিগত 11টি ক্লাসে যা কভার করেছেন এবং যেই প্রিপারেশন আপনারা নেয়ার জন্য সামনে পরীক্ষা, তো এই সময় এই মডেল টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করবে। আমরা আশা করছি যে আপনারা সবাই ইনকাম ট্যাক্স প্রফেশনাল, আপনারা যেহেতু ইনকাম ট্যাক্স লয়ার এক্সাম দিতে আসছেন, বেশিরভাগই ইনকাম ট্যাক্স প্রফেশনাল, আপনারা ইনকাম ট্যাক্স জানেন, আপনারা অ্যাকাউন্টিং জানেন,
আপনারা যেটা যেটা দরকার আপনাদের সেটা হচ্ছে বিষয়ভিত্তিক আলোচনা, এবং যেটা দিয়ে প্রশ্ন থাকবে, যেই জিনিসগুলো আপনারা পড়লে, যেই জিনিসের সাজেশন আপনারা পেলে আপনারা পরীক্ষায় ভালো করবেন, আপনারা ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন, সেটা আমরা এই কোর্সে ফোকাস করছি। পাশাপাশি এই মডেল টেস্টটা দেওয়ার মাধ্যমে আপনারা প্রশ্ন প্যাটার্ন বলেন বা প্রশ্ন কিভাবে উত্তর করবেন বা কোনটা কি, এটা সম্পর্কে রিটেন সম্পর্কে আপনার ভালো একটা প্রিপারেশন এখানে হয়ে যাবে। 12তম ক্লাস মডেল টেস্টের মাধ্যমে আমরা শেষ করছি। পাশাপাশি আমরা চেষ্টা করব আরো মডেল টেস্ট, আপনারা যদি চান যে আরো মডেল টেস্ট দরকার বা আরো প্রশ্ন প্যাটার্ন দরকার, আমরা সেটাও দিব আপনাদেরকে। ডেমো কোশ্চেন সেটা আমরা দেওয়ার চেষ্টা করব, এবং এই ডেমো কোশ্চেন সলভিং নিয়ে আমরা সেশন দেওয়ার চেষ্টা করব। কোর্স শেষ হবে, বাট আমরা শেষ হচ্ছি না। কোর্স শেষ হবে, আমরা শেষ হচ্ছি না, কারণ আমরা আপনাদের এক্সাম পর্যন্ত সাপোর্ট দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের এক্সাম দিন আগ পর্যন্ত আমরা আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব বিভিন্ন সেশনের মাধ্যমে। বিভিন্ন এই যে ডেমো কোশ্চেন বলেন, মডেল টেস্ট বলেন, সলভিং সেশন বলেন, এবার আপনাদের মোটিভেশন দরকার হতে পারে, এই রিলেটেড সেশন বলেন বা গাইডলাইন ভিত্তিক সেশন বলেন, আমরা দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই এগুলো অভিজ্ঞ ব্যক্তিরা নেবেন, হয়তো হতে পারে আইটিপি বা হতে পারে লয়ার, হতে পারে একজন এফসিএ। আমরা চেষ্টা করব একজন প্রফেশনাল দিয়ে এই সেশনগুলো কন্ডাক্ট করার। একমাত্র কোর্স পর্যন্ত আমাদের এনবিআর স্যাররা এবং স্বনামধন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা শুধু অ্যাকাউন্টিং এবং প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে ক্লাস করাবেন। এবার আপনাদের যেটা থাকছে, যেটা মূল বিষয়, সেটা হচ্ছে কোর্স ফি। আমাদের এই ইনকাম ট্যাক্স লয়ার এক্সাম প্রিপারেশনের কোর্স ফি রাখা হয়েছে ৮,০০০ টাকা। আমরা বিগত দিনের মধ্যে ৮,০০০ টাকা কোর্স ফি এটা থাকছে। টোটাল ১২টি সেশন পাবেন অনলাইনের মাধ্যমে, এবং আমি এর আগে যা বলে আসছিলাম যে আপনাদের এক্সাম প্রিপারেশন পর্যন্ত, মানে এক্সামের আগ দিন পর্যন্ত গাইডলাইন বলেন বা মডেল টেস্ট, ডেমো কোশ্চেন, এই রিলেটেড সাপোর্ট গুলো, এবং আমাদের বিভিন্ন কার্যক্রমের সাথে অবশ্যই স্যাররা যুক্ত থাকবেন। স্যারদের মাধ্যমে আপনারা এই গাইডলাইন গুলো পাবেন। সো ৮,০০০ টাকা আমরা রেগুলার কোর্স ফি রাখছি, এবং এর পাশাপাশি এবার আপনাদের যেটা প্রশ্ন, সেটা আপনারা ডিসকাউন্ট পাবেন কিনা। অবশ্যই আপনারা ডিসকাউন্ট পাবেন। ডিসকাউন্টের জন্য আপনাদের এতক্ষণ পর্যন্ত হয়তোবা প্রশ্ন থাকতে পারে যে ভাই আমরা তো আপনাদের আগের পার্টিসিপেন্ট, বা আপনারা যেহেতু এই সেমিনারটিতে যুক্ত হয়েছেন, সেমিনারটিতে যুক্ত হওয়ার মাধ্যমে আপনাদের সময় ইনভেস্ট করেছেন, সো এই সময়ের প্রতিদান আমরা দিব ইনশাল্লাহ। আপনারা সেমিনারে যারা অ্যাটেন্ড করেছেন, সেই সেমিনারে অ্যাটেন্ড করা পার্টিসিপেন্টদের জন্য আমরা ৩,০০০ টাকা ডিসকাউন্ট রাখছি। সো আপনারা এই ডিসকাউন্টে টোটাল কোর্সে ৮,০০০ টাকা, আপনারা সেমিনারে অংশগ্রহণ করার কারণে আপনারা সবাই ৩,০০০ টাকা ডিসকাউন্ট অ্যাভেল করেছেন। আমরা যেই ফর্মটি দিব আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে, আশা করছি আমাদের কর্পোরেট একাডেমি থেকে চ্যাটে গ্রুপ, আমাদের জুমের চ্যাট বক্সে একটা লিংক দেওয়া হবে, যেটা ফর্ম লিংক। আমাদের ইনকাম ট্যাক্স লয়ার এক্সাম প্রিপারেশন যে কোর্সটি আসছে, সীমিত আসন সংখ্যা থাকবে, কারণ আমরা একটি ব্যাচে সবাইকে নিতে পারবো না, যেহেতু ডিসকাশন ভিত্তিক আলোচনা থাকতে পারে বা মডেল টেস্ট ভিত্তিক আলোচনা থাকবে, কোশ্চেন অ্যান্সার সেশন থাকতে হবে। সো আমরা সীমিত আসন সংখ্যা রাখছি, এবং খুব দ্রুত সময়ের মধ্যে আপনার আসনটি কনফার্ম করতে হবে। এবং আপনারা যেহেতু এই সেমিনারটিতে অংশগ্রহণ করেছেন, সময় দিয়েছেন, সো আপনাদের অনার হিসেবে আমরা ৩,০০০ টাকা ডিসকাউন্ট দিচ্ছি এই কোর্সে। আপনারা ওই ফর্মে দেখবেন ওখানে একটা প্রশ্ন থাকবে যে আপনি কি আমাদের সেমিনারটিতে অ্যাটেন্ড করেছেন কিনা। আপনারা অবশ্যই ওখানে হ্যাঁ বোধক একটা অ্যান্সার দিবেন, আমরা আশা করছি। তো এর মাধ্যমে আপনি ৩,০০০ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন কোর্সের উপরে। আপনি পেমেন্ট প্রসিডিউর সম্পর্কে বা আমাদের ওখানে নাম্বার দেওয়া আছে, আপনি অবশ্যই তখন উল্লেখ করে দিবেন রেফারেন্সে যে আমি সেমিনারে অংশগ্রহণ করেছিলাম, তো আপনি ৩,০০০ টাকা ডিসকাউন্ট পাবেন। সো আপনারা ৫,০০০ টাকায় ইনকাম ট্যাক্স লয়ার এক্সাম প্রিপারেশন কোর্সটি আমাদের এখানে অ্যাডমিশন নিতে পারবেন। সো দ্যাটস অল ফর মি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সেশনে যুক্ত হওয়ার জন্য এবং এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য। আপনারা কর্পোরেট একাডেমির সাথে থাকবেন, এবং আমরা ক্লাস কখন থেকে স্টার্ট হবে ক্লাসগুলো? ক্লাস শুরু হবে ২৭ সেপ্টেম্বর শুক্রবার থেকে। আমাদের কোর্সের ক্লাস শুরু হবে ২৭ সেপ্টেম্বর শুক্রবার থেকে। এখন আমরা সেই আপনাদের কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাব। আমাদের স্যার অবশ্যই আছেন আমাদের সাথে এখনো পর্যন্ত। তো আমরা সরাসরি স্যারের কাছে চলে যাব, এবং আপনাদের কাছে সরাসরি এবার চলে যাব। আপনারা এতক্ষণ শুনেছেন, এবার আপনারা বলবেন আপনাদের পড়াপালা। অবশ্যই একে একে বলবেন, কাইন্ডলি একজন একজন করে শেষ করবেন। আমরা আছি আপনাদের সাথে। জি, আসসালামু আলাইকুম স্যার, আমি শরীফুল ইসলাম বলছিলাম রাজশাহী থেকে। আসসালামু আলাইকুম, আমি নজরুল ইসলাম বলছি ঢাকা থেকে। আমরা একজন হ্যান্ড রেজ করুন।
জি স্যার, আমি হ্যান্ড রেজ করেছি। আমি নজরুল ইসলাম বলছি ঢাকা থেকে। জি নজরুল ভাই, আপনি আগে প্রশ্নটা করেন। স্যার, আমি অনলাইনে ফর্ম ফিল আপ করছি আইটিপির জন্য। আমার ব্যাকগ্রাউন্ড হলো আমি 3 বছরের পাস কোর্স করছি আর্টস থেকে, তারপরে 2 বছরের মাস্টার্স করছি ইংলিশ লিটারেচারে, তারপরে এলএলবি ডিগ্রি করেছি আমি ন্যাশনাল ইনস্টিটিউট আন্ডার থেকে 2 বছরের। তো আমি যখন ফর্ম ফিল আপ করতে গেলাম, যখন আমি আমার সব এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যখন দিলাম, তখন আমি দেখতে পাচ্ছি যে আমার ডাটা নিচ্ছে না। দ্যাট মিনস আমাকে বলছে যে আমার পাস কোর্স, অর্থাৎ আমি যে 3 বছরের ডিগ্রি করেছি আর্টস থেকে, সেটা যখন আমি দিলাম তখন তখন ডাটা নিচ্ছে না। আবার যখন পাস কোর্স দিচ্ছি, 2 বছরের ল ডিগ্রি দেখাচ্ছি, তখনও ডাটা নিচ্ছে না। তারপর আমি করলাম কি, আমি 3 বছরের ডিগ্রি এবং 2 বছরের ল, মোট 5 বছর। এবং আমি ইয়েতে দিলাম, আমি কোন ব্যাকগ্রাউন্ডে, সেটা দিলাম ল ডিপার্টমেন্ট, তখন আমার ডাটা নিয়েছে। তারপর 2 বছরের মাস্টার দিয়েছি, তখন আমার ডাটা নিয়েছে। এর আগে কোনো অবস্থাতেই সার্ভার আমার ডাটা নিচ্ছিল না। অর্থাৎ আমি 3 বছরের আর্টস থেকে ডিগ্রি হওয়ার কারণে এবং 2 বছরের ল হওয়ার কারণে আমার ডাটা নিচ্ছে না। তো আমি করলাম কি, আমি বললাম যে যদি আমার কোনো সমস্যা হয় ভাইবা বোর্ডে রিটেনে পাস করার পর, তখন আমি কি বলবো, আমি একটা শিক্ষাবিষয়ে ভুগতেছি। কিন্তু স্যার বলছে যে ল ডিগ্রি হলেই হবে, হোক রাইট, সেটা আর্টস, সায়েন্স, হয় কমার্স। রাইট। এখন আমি ব্যাপারটা কিভাবে, আমি এই ব্যাপারটা ভাই এখন আমি আপনাদের কোশ্চেনটা একটু ছোট করুন, অনেকে হ্যান্ড রেজ করে আছেন। আচ্ছা, এই যে আমরা আচ্ছা, একে একে নিব, একে একে নিব। ভাইয়ের আচ্ছা, প্রশ্নটা কিন্তু ক্লিয়ার, স্যার যদি কাইন্ডলি উত্তর দিতেন। আচ্ছা, আমি একটু বলি। আপনার প্রশ্ন আমি বুঝেছি। এই প্রশ্নের বিষয়ে অনেকেই আমাকে, আপনার ইস্যুতে আমাকে সকালবেলা একজন ফোন দিয়েছিলেন। এটার অ্যান্সার হচ্ছে, আপনার ডকুমেন্টস যেটা সাবমিট করবেন ভাইবা পরীক্ষার সময়, সেই সময় আপনি আপনার জায়গাটা বলতে পারবেন। কারণ আপনার ডিগ্রি কিন্তু মূলত আর্টস থেকে একটা ডিগ্রি নেওয়া আছে প্রথমে, এলএলবিটা করেছেন পরে। এই জায়গাটা জাতীয় হ্যাঁ, বিশ্ববিদ্যালয় স্যার। হ্যাঁ, জাতীয় বিষয়ে কোনো প্রবলেম না। এখানে বিশ্ববিদ্যালয় রিকগনাইজ জায়গা থেকে আপনি ডিগ্রি নিয়েছেন, সেক্ষেত্রে কোনো সমস্যা আপনার নাই। এবং ভাইবা পরীক্ষাতে আপনার এক্ষেত্রে কোনো ঝামেলা হবার কথা নয়। কারণ আপনার থ্যাংক এটা ইউ। সবটাই লিগ্যাল প্রসিডিউরে করা অ্যাপ্লিকেশন, যেহেতু সাবমিশন হয়েছে আপনার, আপনার ভাইবা পরীক্ষাতেও এই ডকুমেন্টস গুলো সবগুলো নিয়ে যাবেন, কোনোটা মিস করবেন না। এবং তখন যেটা জিজ্ঞেস করবে, হয়তো বলতে পারে যে এটা আগে বা পরে কেন, তখন আপনি আপনার উত্তর দেবেন। আপনি বলবেন যে হ্যাঁ, আমি আগে আর্টস থেকে পড়েছি, পরে এলএলবি করেছি, যার জন্য অ্যাপ্লাই করছি। এটা অনেকেই করে। এলএলবি পার্টের অনেকের আগ্রহ থাকে, চাকরি করা অবস্থাতে অনেকে অনুমতি নিয়েও পড়াশোনা করে, যার জন্য আপনার এখানে দোষণীয় কিছু নয়। ভাইবা পরীক্ষাতে আপনি অংশগ্রহণ করতে পারবেন যদি উত্তীর্ণ হন রিটেনে, এবং ভাইবা পরীক্ষাতেও আপনি এখানে এই বিষয়ে কোনো আপত্তি তুলবে না বলে আমরা মনে করি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার। স্যার, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম স্যার। আমার প্রশ্ন ছিল, হ্যালো, জি, প্লিজ জি একদম বলেন। শোনা যাচ্ছে। প্রশ্ন ছিল একটু নাম বলে। ইঞ্জিনিয়ারিং। আমার নাম রাজেশ বড়ুয়া, চিটাগং থেকে বলছি। জি, প্লিজ। জি, ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট উইথ অ্যান এমবিএ, ওরা কি আইটিপি এক্সাম অ্যাপিয়ার করতে পারবে? বিএসসি এমবিএ, ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট পরে এমবিএ। হ্যাঁ, আপনার এখানে এমবিএ তিনি করেছেন। এমবিএ যদি করে থাকেন, তিনি এখানে পারার কথা। এখানে আমাদের বলা আছে, এখানে ডিগ্রি শব্দটা বলা আছে এখানে। হ্যাঁ, এখানে যে কোনো জি, বিষয়ে ডিগ্রি। তিনি এমবিএ করেছেন, কিন্তু তার ডিগ্রি হচ্ছে আদার্স ইস্যুতে। আমাদের এখানে দুটো জায়গায় ক্লিয়ার করা না এখানে। আমি এটা হয়তো আরেকটু কনফার্ম হব, আপনার জায়গাটা আমি একটা নোট রাখছি। সেটা হচ্ছে, দুটো পার্ট ছিল। যে কোনো বিষয়ে ডিগ্রি, তার মানে আপনি ইঞ্জিনিয়ারিং, সেখানে যে কোনো বিষয়ে ডিগ্রি হতে পারে। কিন্তু ডিপ্লোমা ইন জি, ট্যাক্সেশন বিষয়টা বলা ছিল, আরেকটি বলা ছিল উচ্চতর অডিটিং সহ ব্যাংকিং ডিপ্লোমা। এছাড়া যে জায়গাটা বলা আছে যে হিসাব বিজ্ঞান বিষয় সহ বাণিজ্যের ডিগ্রি, উচ্চতর অডিটিং সহ বিষয়ে ডিগ্রি, ব্যাংকিং বিষয়ে ডিগ্রি। তো এই জায়গাটাতে একটি কনফিউশন আছে। আমি এটা চেষ্টা করব আপনারটাকে নোট রাখার জন্য, কারণ এই জায়গাটাতে আমি সকালবেলা নক করেছি। তো আমরা চেষ্টা করবো জি এটা একটু জেনে আপনাকে জানাতে। আমরা আশা করি স্যার, আপনি পরবর্তী তার ফর্মের নিচেতে একটা কোশ্চেন, ডু ইউ হ্যাভ অ্যাকাউন্টিং ইন ব্যাচেলর ডিগ্রি, এই কোশ্চেনটাতে এখানে তো ম্যাচ করছে না, যে কারো রাইট। মাস্টার্স আমি হয়েছে কমার্স ব্যাকগ্রাউন্ড। এই জন্যই বলছি যে ব্যাচেলরটা হলে তো আমার কোনো প্রশ্নই থাকতো না। এখানে বলা আছে ব্যাচেলরটা যে কোনো সাবজেক্টে হতে পারে, কিন্তু আপনার যদি দুটো জায়গায় থাকে, ঘ এবং ও এবং চতে, এখানে বলা হলো যে যে কোনো বিষয় ডিগ্রি সাথে ডিপ্লোমা ইন ট্যাক্সেশন থাকতে হবে, থাকতে পারে, অথবা উচ্চতর অডিটিং সহ ব্যাংকিং ডিপ্লোমা। এই দুটো থাকলে যে কোনো বিষয়ে
যে কোনো সাবজেক্টে হোক না কেন তিনি আবেদন করতে পারবেন। কিন্তু আপনি যেটা স্যার বলছেন যে মূল রিকোয়ারমেন্টে স্যার এমবিএ তে কভার করছে, কিন্তু ফর্ম যখন ফিল আপ করতে যাচ্ছে তখন এটা আপনি তো একটু আসছে না এক্স্যাক্টলি, কন্ট্রাডিক্টরি আমি বা আমি হচ্ছে। ওই জায়গায় বলছি, প্র্যাকটিক্যাল জায়গাটাই বলছি যে আমার এখানে সেটা আসছে না। আমি একটু চেষ্টা করবো জানার জন্য, তারপরে কর্পোরেট থেকে আপনি খোঁজ নিতে পারবেন আশা করি। আমি আশা করবো জি কালকের মধ্যে এই কোয়ারিটা অ্যান্সার দিয়ে দেবো, যেহেতু আমার এই মুহূর্তে জি জানা নেই। জি আরেকটা কোয়েশ্চেন হচ্ছে ও লেভেল যে লেভেল ডিপ্লোমা ইন যারা করেছে ট্যাক্সেশনটা একটু বলবেন স্যার, এটা কি হ্যালো বলছিলেন ডিপ্লোমা ইন ট্যাক্সেশন? ডিপ্লোমা ইন ট্যাক্সেশন অনেক ইউনিভার্সিটি থেকে অনেকে স্টার্ট করেছেন। আমি যদি বলি মেইনলি, এটা যদি বলি ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা মাস্টার্স ইন ট্যাক্সেশনও করছে। ওটা তারা মাস্টার্স ইন ট্যাক্সেশন সাবজেক্ট নামে একটা সাবজেক্ট তারা একটা লঞ্চ করেছে, এবং এটা অনেকদিন ধরেই চলছে। এটা আমরা বলি এই টাইপের যদি হয় মাস্টার্স ইন ট্যাক্সেশন বা ডিপ্লোমা ইন ট্যাক্সেশন যদি অ্যাপ্রুভ করে প্রতিষ্ঠান থেকে হয়ে থাকে, সেটাকে করতে পারে। আমরা উদাহরণ দিলাম ঢাকা ইউনিভার্সিটি থেকে এই ট্যাক্সেশনের উপরে যে মাস্টার্সটা আছে বা এমবিএ প্রোগ্রামটা আছে, সেটাকে এখানে কভার করা হচ্ছে। স্যার আরেকটা প্রশ্ন স্যার হচ্ছে ও লেভেল যে লেভেল কর্পোরেট যারা করেছে একাডেমি যে তাদের স্যার ডিগ্রি প্রাইভেট আছে ইউনিভার্সিটি স্যার, এবং এটা কি? এই অন্য প্রতিষ্ঠান জয়েন্টলি যে 6 মাস মেয়াদী ডিপ্লোমা কোর্স গুলো করে, ওগুলো কি কভার করবে স্যার? ড্যাফোডিল যদি করে থাকে, ড্যাফোডিল তো আমাদের অ্যাপ্রুভ প্রতিষ্ঠান, সেক্ষেত্রে সেটা হওয়ার কথা। কারণ যেমন এটা তো স্যার অ্যাপ্রুভ। ইউবি ইউনিভার্সিটি আছে স্যার, হ্যাঁ হ্যাঁ, বেশ কিছু জায়গায় আমি সেটা বললাম, আমি সরাসরি সবগুলো নাম মেনশন করছি না। যেগুলো অ্যাপ্রুভ প্রতিষ্ঠান সেগুলো হবে, অ্যাপ্রুভ স্যার একটু প্রতিষ্ঠান বাইরে নিজে থেকে একটু না। অ্যাড করি স্যার, যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কোলাবোরেটলি ঢাকা চেম্বার অফ কমার্সের সাথে একটা যে 6 মান্থ মেয়াদি কোর্স করছে, 6 মান্থ মেয়াদি পিজিটি, হ্যাঁ যেটা রাইট। এটা কি অ্যাকসেপ্টেড হবে কিনা? হ্যাঁ, যেটা ডিপ্লোমা, এটা সার্টিফিকেট দিচ্ছে ইউনিভার্সিটি, কোনো অ্যাপ্রুভ ইউনিভার্সিটি, সে যদি ডিপ্লোমা লঞ্চ করে সেটা পারবে। এটা আমি বারবার কোলাবোরেটলি হচ্ছে, দুইটা প্রতিষ্ঠানই এখানে সার্টিফাই করছে। হ্যাঁ, দুটো প্রতিষ্ঠান। আমার দরকার হচ্ছে আমার অ্যাপ্রুভ প্রতিষ্ঠান কোনটা। আমার দরকার হচ্ছে যে যেটা আমার প্রাইভেট ইউনিভার্সিটি যে নামটা বললেন, সে হচ্ছে সরকারি ইউজিসি কর্তৃক নিবন্ধিত একটা প্রতিষ্ঠান। সে যদি করে থাকে, তার সাথে কোলাবোরেশন কে থাকলো সেটা আমার ম্যাটার করবে না। আমার দরকার হলো যে আমার অ্যাপ্রুভ বোর্ড কোনটা, আমার অ্যাপ্রুভ প্রতিষ্ঠান কোনটা। সেটা যদি অ্যাপ্রুভাল পেয়ে থাকেন, তাহলে তিনি অবশ্যই এখানে পার্টিসিপেট করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার, আমি সবুজ বলছি। জি প্লিজ। স্যার এই যে এডি এর বিধিমালা 2024 স্যার, এটা একটু যদি ক্লিয়ার করতেন। এটা কি কি জানতে চাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম। স্যার যেরকম আমাদের আয়কর আইন 2023 আমরা আয়কর আইনের বিষয়ে জানি, হ্যাঁ আয়কর আইন 2023 পড়লে আয়কর আইনের বিষয়ে আমরা জানতে পারবো। এডি এর বিধিমালাটা মূলত কোন বিষয়ে উল্লেখ করতে? আচ্ছা, এডিআর আমি এটা তো ক্লাসে আপনার বিস্তারিত পাবেন, তারপরে সংক্ষিপ্ত বলি যে আপনার কয়টা করেছেন। এডিআর হচ্ছে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন। যখন কোনো বিকল্প ভাবে আমার কোনো বিরোধ নিষ্পত্তি করতে হয়, আমরা বিরোধ নিষ্পত্তি কিভাবে করি? ডেপুটি কমিশনার সে একটা রায় দিয়ে দেয়, আপনার উপরে কর আরোপ করে। তিনি যদি সংক্ষুব্ধ হন, ধরে নেন যে তিনি তার উপরে ইনজাস্টিস করা হয়েছে, তিনি প্রথম যেতে পারেন আপিলে। তো কর আপিল যদি তিনি রায় দেন, সেটার উপরে তিনি খুশি হলেন না, তিনি ধরে নিচ্ছেন তিনি রায় বাঁচার থেকে বঞ্চিত হয়েছেন, তিনি যেতে পারেন ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালে না পেলে তিনি হাইকোর্টে যেতে পারেন। কিন্তু এসব কিছু না করে তিনি চাইলে এডিআর বা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, আমাদের যে একটা প্যানেল আছে, সেই প্যানেলে আবেদন করেও তিনি সমাধানটা করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে 24-এ কেন এই বিধিমালা? বিধিমালা প্রণয়ন বিভিন্ন সময় হয়ে থাকে। আমাদের আয়কর বিধিমালাটা মূলত 1984, সেটাকে আমরা পরিমার্জন করে আসছি। কিন্তু উৎসে কর বিধিমালা আবার দেখেন, যেটা উৎসে কর কর্তনের বিষয়গুলো আলোচনা করা হয়েছে, সেটা 2024-এ, যার জন্য বিধিমালাগুলো প্রণীত হতে পারে। এটা এডিআরও নতুন করে একটা ইস্যু। এটা নতুন ঠিক না, এটা আইনে আছে, কিন্তু এটা প্রয়োগযোগ্যতা, এটি আপনি কিভাবে প্রয়োগ করবেন সে বিষয়ে বিধিতে বিস্তারিত বলা থাকে। যার কারণে দেখেন যে আমরা প্রত্যেকটা কাজ করার সময় আইনে থাকে স্পেসিফিক, কিন্তু রেট কিংবা অন্যান্য বিষয়গুলো বলা থাকে বিধিতে। বিধি হচ্ছে আরো ইলাবোরেশন করা থাকে, এবং এই জায়গাগুলোতে পড়লে আপনি আরো তথ্যগুলো বিস্তারিত আকারে পাবেন। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার, একটা প্রশ্ন করব স্যার। নাম বলে একজন প্রশ্ন করেন প্লিজ। স্যার আমার নাম মোশাররফ হোসেন স্যার। খিলগাঁও ঢাকা থেকে। স্যার স্যার হ্যালো। স্যার আপনি মার্কস ডিস্ট্রিবিউশনের ব্যাপারে বলেছিলেন মনে হয়, অ্যাকাউন্টিং বাংলা এবং ইংলিশ থেকে টোটাল 50% মনে হয় আসবে বলেছিলেন। এটা তো সম্ভাবনা আছে, আমার এখানে যদি স্পেসিফিক করা নাই। আমি আপনাদেরকে বলছি এটা মানে লাস্ট এক্সপেরিয়েন্স কিংবা মানে হচ্ছে যে ইনফরমেশন জায়গা থেকে, এটা আমরা যেহেতু সরাসরি কোনো তথ্য পাচ্ছি না, সরাসরি বলতে পারছি না আপনাকে হুবহু মার্কসটা এত আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেহেতু এখানে আইনের ইস্যু, এবং যেটা বিশ্বস্ত জায়গা থেকে যেটা, সেটা হলো যে আপনার এখানে 50%, মোর দেন 50%-এর মার্কসটা আপনি আইন থেকে কাভার করবেন, আর বাদ বাকি 50% ধরে রাখেন যে অ্যাকাউন্টিং বাংলা এবং ইংলিশ থেকে cover করবেন। আচ্ছা স্যার জি, ঠিক আছে, স্যার থ্যাংক ইউ স্যার। মোশাররফ বলছি পরীক্ষা স্যার। কোন মাসে হতে পারে স্যার? আপনি বলেন। স্যার
ওই যে সরকারি আপনাকে এর আচ্ছা আগেও কোশ্চেনটা করছে, স্যার যেমন আমি হচ্ছে ম্যাথমেটিক্সে অনার্স, রাইট এরপরে ঢাকা ইউনিভার্সিটি থেকে ওই যে মাস্টার অফ ট্যাক্সেশন এবং এমবিএ ফাইন্যান্স আছে, তো আমি রাইট নিচে কি টিক দিব স্যার? আপনি মাস্টার্স করেছেন, মাস্টার্স করেছি ঢাকা ইউনিভার্সিটি ট্যাক্সেশন তাহলে তো আপনি এবং অবশ্যই eligible, ফাইন্যান্সে এমবিএ। এবং আপনি অবশ্যই এলিজিবল। স্যার আমি ওই টিক আপনি দিব তো কোথায়? নিচে আপনার নিচে ওখানে যে কয়েকটা ইস্যু বলা আছে। আপনার এখানে যদি বলি সেটা হচ্ছে যে সার্কুলারটা আমি যদি লিঙ্কটা ওপেন করে দেখি, এখানে লিঙ্কটা ওপেন করলে স্যার আমি এখানে একটু কনফিউজিং হয়ে যাচ্ছে স্যার, এই হ্যাঁ জন্য ভয়ে ফিল আপ করি। না অবশ্যই ফিল আপ করবেন, আপনি এলিজিবল 100%। এক্ষেত্রে আপনার কনফিউশনের কোনো ইস্যু নাই। প্রশ্ন হচ্ছে যে এখানে প্র্যাকটিক্যালি দেখতে হবে আমাকে। স্যার এখানে বিষয়টা হচ্ছে কি, প্রশ্নটা করা হয়েছে গ্রাজুয়েশন লেভেলে অ্যাকাউন্টিং ছিল কিনা, কিন্তু কারো গ্রাজুয়েশন লেভেলে নাই, কিন্তু মাস্টার্সে গিয়ে আছে, হ্যাঁ, তখন জানি সমস্যাটা হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি। হ্যাঁ, এটাই ফর্ম ফিল আপ করতে গেলে আমাদের যখন কোনো একটা প্ল্যাটফর্ম রেডি করা হয়, তখন তো আসলে তারা নিজেরা সবগুলো প্ল্যাটফর্ম রেডি করেন, মানে তারা নিজেরাই পাইলট প্রজেক্ট হিসেবে, মানে পাইলট আকারে তারা নিজেরাই ফিল আপ করে তারপরে করে। কিছু কোয়ারি এখানে আসছে, আমি যেটা প্রথমে বলছি যে প্রথমে যিনি প্রশ্ন করলেন যে ল ব্যাকগ্রাউন্ডে পরে পড়েছেন, এলএলবি পরে করেছেন, তিনি সাবমিট করতে পেরেছেন কিন্তু একটু বিকল্প ভাবে। তো এই জায়গাগুলো কিন্তু কিছু কোয়ারি আসে, এবং সেক্ষেত্রে সিস্টেমকে জানানো হলে বা অথরিটিকে জানানো হলে তারা অনেক সময় এটা সংশোধন করে দেন। তো আমি যখন প্রথমটা বললাম যে এমবিএ তিনি করতে পারবেন কিনা, এটা তো আমি জেনে জানাতে পারবো। তো তেমনি এটা আপনি প্র্যাকটিক্যালি আপনি এলিজিবল, এটা কনফার্ম, কিন্তু কোনটা ফিল আপ করবেন প্র্যাকটিক্যালি এই আমাকে ব্যাপারে আমি একটু বলতে চাচ্ছি স্যার। প্লিজ। স্যার ওই যে যেটা হচ্ছে উনি বলতেছেন মাস্টার্স এ ট্যাক্সেশন, স্যার ওই ম্যাট যেটা ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স অফ অ্যাকাউন্টিং ইন ট্যাক্সেশন, এটা সরাসরি নাই। উনি যদি দিতে চান তাহলে এম.কম দিবেন এবং হচ্ছে সাবজেক্ট দিবেন ট্যাক্সেশন, তাহলে হবে। হ্যাঁ স্যার, জি এটা আছে, ট্যাক্সেশনটা আছে, আর হলো হচ্ছে এম.কম। আচ্ছা আচ্ছা, আপনি এটা দিলে হবে স্যার, আমি এটা দিয়েছি স্যার। ওকে ফাইন। আচ্ছা নিচে কি তাহলে নিচে কি টিক দিব? ওই যে তিনি মানে 4টা অপশন দিয়েছে যে গ্রাজুয়েশন লেভেলে অ্যাকাউন্টিং ছিল কিনা, কনফিউশন হলে না, নিলেই হবে মনে হয়। ইয়েস নো দেওয়া আছে তো ওখানে সার্কুলারে স্যার একটু মনে হয় ভেতরে গেলে ভালো হবে, লিংকটাতে ঢুকে। রাইট রাইট, দেখছি আমি। প্রশ্নগুলো দয়া করে শর্ট করে দেন, অনেক লোক। স্যার সার্কুলারে একটা কথা বলা ছিল যে কেউ যদি অন্য কোনো চাকরি করতেছে, মানে তারা চাকরি থেকে ইস্তফা দিয়ে সনদ নিতে হবে। স্যার এই বিষয়টা একটু ক্লিয়ার করতেন স্যার কাইন্ডলি। হ্যাঁ আমি বলি, এই জায়গাটাতে অনেকেই প্রশ্ন করছেন এবং আমাকে ট্যাক্সেশন ডিপার্টমেন্ট থেকে অনেকে আমাকে বলেছেন তারা আবেদন করতে পারবেন কিনা। হ্যাঁ আবেদন করতে পারবেন। প্রথম কথা হচ্ছে যে কোনো আবেদন করতে হলে চাকরি থাকা অবস্থায় তিনি তার যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে তিনি আবেদন করবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তিনি যদি আবেদন করে পরীক্ষা উত্তীর্ণ হন, সেক্ষেত্রে উত্তীর্ণ হওয়ার পরে সাথে সাথে তিনি সার্টিফিকেটটা পাবেন না। এখানে বলা হলো, দেখেন এখানে 6 বলা আছে সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে, এবং সনদ প্রাপ্তির জন্য বিবেচিত হলে সনদ গ্রহণের পূর্বেই উল্লেখিত চাকরি হতে ইস্তফা দিয়ে ছাড়পত্র জাতির রাজস্ব দাখিল করতে হবে। তার মানে আপনি পাস করে থাকলেন, আপনার নিবন্ধনের সার্টিফিকেটটা পেলেন না, যখন আপনি চাকরি থেকে ইস্তফা দেবেন তখন আপনি অ্যাপ্লাই করবেন যে হ্যাঁ আমি পাস করেছিলাম, আমার সার্টিফিকেট এখন প্রয়োজন, এটা আপনি নিতে পারেন। কিন্তু আপনি ভাই স্যার এক্ষেত্রে স্যার রাষ্ট্রায়ত্ত ব্যাংক কি স্যার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত হবে? রাষ্ট্রায়ত্ত ব্যাংক হ্যাঁ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে কভার হবে। আপনি এখানে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যদি আপনার এখানে দুটো পার্টি হয়, সরকারি ব্যাংক যেগুলো ফুল গভর্নমেন্ট প্লেজে আছে, কিংবা বেসরকারি ব্যাংক এখানে আসবে না। আপনি মূলত অটোনমাস যে প্রতিষ্ঠান হিসেবে আপনি যদি সরকারি ভাবে যেগুলোকে আমরা ট্রিট করি, সোনালী জনতা অগ্রণী, এই সংখ্যাগুলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আমি রনি বলছিলাম। আমার একটা কোশ্চেন ছিল, আমার বিবিএ এমবিএ অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি এলএলবি আছে, তো আমি অ্যাপ্লাই করেছি হচ্ছে বিবিএ এমবিএ দিয়ে, এলএলবিটা উল্লেখ করে নেই, তো এটাকে উল্লেখ করার কোনো সিস্টেম আমি খুঁজে পেলাম না আর কি, কোনো সমস্যা আছে প্রয়োজন নেই। কারণ আমি একটু বলে নেই, আপনার 1000টা ডিগ্রি থাকতে পারে, হ্যাঁ অনেকের অনেক ডিগ্রি থাকে, এটা থাকতে পারে, এটা আপনার জন্য একটা বাড়তি কোয়ালিফিকেশন। আপনার মেজর মানে কোয়ালিফিকেশন বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আপনি উত্তীর্ণ হলেন কিনা, আপনার শিক্ষাগত যোগ্যতাটা সেখানে আরো দুইটা কনফিউশন ছিল। আরেকটা হচ্ছে আমার চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কোর্স কমপ্লিটেড, ওইটা যে অডিটিং এর যেটা, ওইটা কি ওটা মানে ফিল আপ করবে কিনা, এটা এগুলো মেজর হিসেবে আপনার দরকার না। আমি একটু বলে নেই বিষয়টা, যে দেখেন আপনার পরীক্ষাতে শুধু অংশগ্রহণ কারা করতে পারবে, এটা কিন্তু আমরা মূলত আমাদের চাওয়া। আমরা কিন্তু আপনার প্রোফাইল চেক করে কোনো বাড়তি নাম্বার প্রাপ্ত হবেন বা ওয়েটেজ দেওয়া হবে সেটা কিন্তু নয়। মানে সেটা ঠিক আছে।
হ্যাঁ, যার কারণে আপনি এলিজিবল ক্রাইটেরিয়া আপনার বিবিএমবিএ দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করে ফেলেন, দেন আপনি পরবর্তীতে ভাইভাতে আপনি সব নিয়ে যেতে পারেন, আপনি হয়তো তখন আপনি একটা বাড়তি ফেভার পেতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই আবেদনের জন্য যেটা টেলিটক আপনাদেরকে সার্ভিস দিচ্ছে অনলাইনে, এই জায়গা থেকে শুধুমাত্র আপনি এলিজিবল ক্রাইটেরিয়াতে ফুলফিল করতে পারলেন, আপনি বিবিএমবিএ করছেন, দ্যাটস এনাফ। আপনাকে বাড়তি আর কোনো কিছু অপশন এখানে মধ্যে সিলেক্ট করার প্রয়োজন নেই। স্যার এখানে স্যার সমস্যা হচ্ছে স্যার, এলএলবি টা আসসালামু শো আলাইকুম। করা না গেলে ওরা জি বাদ দিয়ে দিতে পারে কিনা জি বা আসসালামু আলাইকুম স্যার। বাছাই করার ক্ষেত্রে। নো 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 নো, স্যার আসসালামু আলাইকুম স্যার। যে আমি আগের প্রশ্ন একটু বলি, ওয়ালাইকুম সালাম, যে যে আপনার বাদ স্যার দেওয়ার কোনো আমার সুযোগ নাই এখানে। এখানে ভাইভাতে আপনি সবগুলো ডকুমেন্টস উপস্থাপন করবেন। আমি আমাদের বিষয়টা বলি, আমি আমার নিজের বিশেষটা বলি। আমি যখন আবেদন করি তখন কিন্তু আমার শুধুমাত্র ব্যাচেলরটা ছিল, তো তারপরে তখন আমি মাস্টার্স রেজাল্ট পাই নাই। তো আমি যখন ভাইভা দিয়ে গিয়েছি আমার পরীক্ষার সময়, তখন আমি মাস্টার্স সার্টিফিকেট নিয়ে গেছি। তখন আমি বললাম যে হ্যাঁ আমার তো তখন রেজাল্ট হয় না, তো তারা অ্যাকসেপ্ট স্যার করলেন। যেন এটা মেজর কোনো ইস্যু না, আপনি আবেদন করেছেন, মৌখিক পরীক্ষার সময় আপনি নিয়ে যাবেন, তখন আপনি আপনার জায়গা থেকে উপস্থাপন করবেন। ঠিক আছে। স্যার মার্কেটিং ডিপ্লোমাটা আসসালামু আলাইকুম স্যার। স্যার মার্কেটিং এ এমবিএ এবং স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা কোশ্চেন ছিল, এখানে যে সিলেবাসে বলা ছিল আয়কর আইন 2023, হ্যাঁ, রাইট আর স্যার আয়কর আইন 2023 আমাদের সিলেবাসে ছিল। আর Right. আরেকটা বিষয় ছিল স্যার আয়কর বিধিমালা 1984, যেটা আমরা তো জানি স্যার ওই যে প্রত্যেকটা সেকশনের এগেইনস্টে একটা রুলস থাকে, সেকশনে যা বলা আছে রুলসে গিয়ে এটার মানে বাস্তব ইয়েটা বা আরেকটু ইজি ভাবে বলা থাকে। এখানে তো স্যার আসলে 1984 এর সাথে তো স্যার নতুন আইনের যে বলছি। সেকশন গুলো, এটা কি আসলে হুবহু তো ওইভাবে কি ম্যাচ আমি করে আপনাকে স্যার? বলি, রাইট, এটা একটা গুড কোশ্চেন। এটা আপনারা হয়তো ক্লাসে গেলে আরো ডিটেইলে যাবেন। একটু ছোট্ট করে বলি, সেটা হচ্ছে আয়কর আইন যখন পরিবর্তন হলো, আয়কর আইনের পরে বিধি পরিবর্তনটা আমরা সবগুলো করা হয় নাই। বিধি যেটা প্রয়োজন ছিল সেই সময় করা হয়েছে। 1984 এর বিধি যেটা ছিল সেটি এখনো বলবৎ, সেখানে কিছু পরিমার্জন করা হয়েছে, এখান থেকে কিছু অংশ বের হয়েছে, নতুন করে করা হয়েছে, যেমন উচ্ছেকর বিধিমালা নতুন করে করা হয়েছে, যার জন্য আগেরটা বাতিল বলে গণ্য করা হয় না। যেটা নতুন করে প্রণীত হয়েছে সেটি নতুন ভাবে গ্রহণ করা হবে, কিন্তু আগেরটাকে বাতিল করা হয় না। বিধিও নিয়মিতভাবে পরিবর্তনশীল। বিধিতে দেখবেন আপনার রেট গুলো দেওয়া থাকে, এই বিধি করার এখতিয়ার কার থাকে। বিধি করার জন্য আমাদেরকে পার্লামেন্টে যেতে হয় না, বিধি বোর্ড থেকে করতে পারে। যার কারণে আপনার বিধি, আপনার যে বিধিটা বলা হচ্ছে এখানে আয়কর আইন 23 আর বিধিমালা 1984, সেক্ষেত্রে আলাদা করে কোনো বিষয় নয়, এটা যার যার ক্ষেত্রে সম্পৃক্ত। 84 দিয়ে আমরা আয়কর আইন 2023-এর অনেক অংশেই কভার করে, যেটা কভার করে না সেটাকে সম্পূর্ণভাবে আলাদা করা হয়েছে। যেমন উচ্ছেকর বিধিমালা নতুন করে করা, একদম নতুন, পরিপূর্ণ নতুন করে না করা পর্যন্ত আয়কর বিধিমালা 1984 যে অংশ রয়ে গেছে এই বছরে পর্যন্ত সেটিকে বলবৎ বলে ধরে নেওয়া হবে। আমি বুঝাতে পেরেছি আপনাকে যে আয়কর বিধিমালার পূর্ণাঙ্গ অংশ চেঞ্জ না হওয়া পর্যন্ত আমরা 84টাকেই ফলো করব, আর যেটা চেঞ্জ হবে সেটা নতুন করে আমরা তৈরি করে নেব, যেমন উচ্ছেকর বিধিমালা আলাদা করে তৈরি করা হচ্ছে। প্রত্যেকটা স্যার এইটাই আর কি, যে ধরেন আমাদের স্যার ওই যে ইয়েগুলোতে বিধিমালা গুলাতে তো বলা থাকে যে সেকশন নাম্বার এত, ঠিক আছে নি, ওখানে তো স্যার বেশিরভাগ লেকচার আছে। নতুন যে সেকশন, নতুন যে আপনার যদি বইটা থেকে থাকে আপনি দেখবেন সেখানে বিধিগুলোকে নতুন আইনের সাথেই সম্পর্ক রেখেই করা হচ্ছে, কিন্তু নামটা এখনো 1984 রয়ে গেছে। হ্যাঁ, আপনার নতুন করে যে বিধিমালাটা 1984 হিসেবে এখনো আমরা দেখছি, কিন্তু এর যে ধারাগুলো 2023-এর সাথে সম্পৃক্ত, আলাদা করে এখানে ভাবার সুযোগ নেই। ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম স্যার, আমি প্রিয়ব্রত বলছিলাম স্যার। রাইট স্যার, একটু বলতে চাচ্ছিলাম স্যার। জি হ্যালো একদম বলেন। হ্যালো প্রিয়ব্রত ভৌমিক বলছিলাম স্যার। হ্যাঁ বলেন প্লিজ। স্যার আমি অ্যাপ্লিকেশন নিয়ে একটা প্রশ্ন ছিল আমার। স্যার একটু এলিজিবল কোয়ালিটিটা নিয়ে আছে আমার স্যার। আমার ব্যাচেলর ডিগ্রি হলো ফরেস্ট্রি থেকে, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে এমবিএ করছি অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমের উপর। আপনার কোশ্চেনটি অস্পষ্ট বোঝা যাচ্ছে। ডিপ্লোমা আছে, এখানে কি ক্লিয়ার করে দাও? স্যার আমি প্রিয়ব্রত ভৌমিক বলছিলাম স্যার। আমি আপনার কথাটা ক্লিয়ার বুঝতে পারি না আপনার। আমরা প্রিয়ব্রত ভৌমিক স্যারের মানে কোশ্চেনটি নিয়ে আমরা শেষ করতে চাচ্ছি। স্যার অনেকক্ষণ কোশ্চেন আনসার দিয়েছেন এবং প্রিয়ব্রত ভৌমিক ভাই, থ্যাংক ইউ ভাই। আমি স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে, স্যার আমি অ্যাপ্লিকেশন নিয়ে একটা ভাইয়া, প্রশ্ন আপনি হচ্ছে আমার। প্রশ্নটা করুন। জি ভাই, স্যার আমার অ্যাপ্লিকেশনের মধ্যে মায়ের নামের মধ্যে সংযুক্ত বর্ণ আছে, কিন্তু আমি যখন লিখতে যাই তখন এটা ভেঙে যায়। তাহলে আমি অভ্র দিয়ে লিখছি, ভেঙে যাচ্ছে যে সংযুক্ত বর্ণটা, এবং বিজয় দিয়ে লিখলেও ভেঙে যাচ্ছে। এখন এটা কি কোনো সমস্যা হবে স্যার? আপনি কি সাবমিট করেছেন আবেদন? না না, এখনো সাবমিট করিনি স্যার। ওই যে যুক্ত বর্ণটা ভেঙে যাচ্ছে। আপনি নতুন করে একবার ট্রাই করেন, ভেঙে যাওয়ার কথা নয়।
ভেঙে যাওয়ার জি কথা স্যার, না। আমি আপনারা অনেকবার নতুন করে ট্রাই করছি আরেকবার কিন্তু সাবমিট করে দেখবেন, বা নতুন করে আপনার আগেরটা ক্রম প্রয়োজন আনইনস্টল করে আবার নতুন করে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন, যেহেতু আপনি সাবমিট করেন না, আপনার যেটা আছে ঠিক সেভাবেই দেবেন। নেম কখনো নিজের মতো করে মানে নিজে কেউ বানাতে পারে না। আপনি যেটা উল্লেখ করেছেন সেটার বানানো যদি ভুল হয় সেটিকেই সঠিক বলে ধরে নেওয়া হয়। যার জন্য আপনি যদি মনে হয় যে না ভেঙে যাচ্ছে, আপনি একটু ওয়েট করবেন, প্রয়োজনে আবার লগ ইন করে আপনি এটা সাবমিট করবেন। আমার একটা কোশ্চেন ছিল স্যার, আমি একটু আমরা 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 অত্যন্ত দুঃখিত, আমরা এখন আর কোনো কোশ্চেন নিতে পারছি না, একটা স্যারের question, একটু ব্যস্ততা আছে। কাইন্ডলি যদি আপনারা আপনাদের যত কোশ্চেন আছে আমরা উত্তর দিব, আপনারা কাইন্ডলি আমাদের যে কোনো আমাদের সাথে কোশ্চেনটা স্যার জাস্ট লিখে দেন, আমরা স্যারকে ফরওয়ার্ড করে দিব, স্যার অ্যানসার দিবে, কোনো সমস্যা নেই। আপনারা সকল প্রশ্নের উত্তর পাবেন এবং পাশাপাশি আপনারা যারা কোর্স করতে চাচ্ছেন আপনারা অলরেডি লিংক দেওয়া হয়েছে, স্যাররাই ক্লাস নিবে, আপনাদের যত প্রশ্ন আছে স্যারদের কাছে তখনও করতে পারবেন। এছাড়াও কোর্সে যুক্ত হওয়ার আগে যত প্রশ্ন আছে সবকিছু আপনারা স্যারদের সাথে করতে পারবেন, আমরা এটার ব্যবস্থা করে দেবো। আপনারা জাস্ট আমাদেরকে রিস্ক করেন, স্যারকে আমরা এখন আর না রাখি, স্যার অনেক সময় দিয়েছেন, স্যারকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমরা আশা করছি আপনারা এই মানে সেশনটির মাধ্যমে অনেক উপকৃত হয়েছেন এবং পাশাপাশি আমাদের এক্সক্লুসিভ কোর্সটি সম্পর্কেও জানতে পেরেছেন। পাশাপাশি কোর্স সম্পর্কে যত ইনফরমেশন দরকার সবকিছু রেজিস্ট্রেশন লিংকে পাবেন। কোর্সের কবে ক্লাস হবে বা বিস্তারিত সম্পর্কে জানতে রেজিস্ট্রেশন করে রাখেন। আমরা শুক্রবার থেকে কোর্সটি শুরু করছি। আপনাদের পরীক্ষার তারিখ অনুযায়ী আমরা কোর্সের ডেট গুলো হয়তো বা শুক্র শনি ছাড়াও হয়ে যেতে পারে, ওয়ার্কিং ডেতেও কোর্স ক্লাস চলতে পারে, যেহেতু আমাদের সবচেয়ে বেশি সেশন আমরা 12টি সেশন দিচ্ছি এই ইনকাম ট্যাক্স লয়ার প্রিপারেশন কোর্সে, যেটা আমরা জানি যে যতদূর সম্ভব আমরাই দিচ্ছি শুধুমাত্র 12টি সেশন, পাশাপাশি মডেল টেস্ট, গাইডলাইন, মক ভাইভা, এগুলো আসলে আমরাই আপনাদের জন্য ব্যবস্থা করেছি। ক্লাস সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হবে, একদম টোটাল অনলাইন ভিত্তিক একটা প্রিপারেশন কোর্স, কোনো সমস্যা নেই, আমার আপনারা একটা অনলাইনে। ক্রুশিয়াল একটা কোশ্চেন ছিল, যদি একটু এলাও করতেন, একটা ক্রুশিয়াল জি কোশ্চেন অবশ্যই, মানে জি স্যারকে তাহলে আমরা একটু ছেড়ে দিই। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এই স্যারের সাথে একটু প্লিজ আমার একটা একটা কোশ্চেন। প্রফেসর অনেক ধন্যবাদ, আপনি যথেষ্ট পরিমাণ সময় দিয়েছেন চমৎকার প্রেজেন্টেশন এবং কিউএনএ সেশন অ্যাটেন্ড করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আমার কথা শুনেছেন ধৈর্য ধরে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। জি আসসালাম।